রেডিও মিলনের আজকের নিবেদন অভিক সরকারের কাহিনী ফাগুন হাওয়ায় হাওয়ায়। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে অভিক সরকারের কাহিনী ফাগুন হাওয়ায় হাওয়ায়। মনোজেন্দ্র ড্রয়িং রুমে ঢুকেই দেখল প্রফেসর চিন্তাহরণ মুখার্জি কার্পেটের ওপর উপুর হয়ে শুয়ে আছেন। পরনে স্যান্ডো গেঞ্জি আর হাল ফ্যাশনের বক্সার, আর একটা কালো মুস্কো মতো লোক দু হাত দিয়ে প্রবল শক্তিতে তাঁর কোমরটি দলাই মালাই করতে ব্যস্ত, এবং প্রতিটি দলাই মালাইয়ের সঙ্গে সঙ্গে প্রফেসর মুখার্জির মুখ থেকে কিছু কাতরোক্তি ভেসে আসছে। আরে আস্তে! দেখে মনোজেন্দ্র থমকে গেল। তারপর সন্তর্পণে একটা সোফায় বসে বলল, কি স্যার, আপনি এরকম স্যান্ডো পালোয়ান সেজে মাসাজ নিচ্ছেন কেন? মুস্কো লোকটা ততক্ষণে উঠে পড়েছে। প্রফেসর মুখার্জিও ধীরে ধীরে উঠে বসে একটা জামা চড়ালেন গায়ে। তারপর লোকটার হাতে দুটো 500 টাকার নোট ধরিয়ে দিয়ে বিদায় করে বললেন, ইয়ার কি নয় ভায়া, কেস গুরুচরণ। বেশ কয়েকদিন ধরেই লোয়ার ব্যাক পেনে ভুগছি। সেদিন বাড়াবাড়ি হতে এই মোড়ের হরিপদ ডাক্তারের কাছে গেলাম, বুঝলে? আচ্ছা। তা হতচ্ছাড়া ডাক্তার বলে নাকি ওজন বেড়ে কোমরের উপর চাপ পড়ছে, তাই এই হাল। বাবা, আর হলো না ভাই, এক গাদা ওষুধ তো দিয়েইছে, তাই নাকি? তার সঙ্গে এই ফিজিওথেরাপির অত্যাচার, তারই একটা চোট গেল আর কি। মুখার্জি বৌদি 2 গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে এসে বললেন, ডাক্তারের আর দোষ কি শুনি? নোলা তো কমছে না, দিনরাত খাই খাই করলে ওজন বাড়বে না? প্রফেসর মুখার্জি গিন্নির গমন পথের দিকে কিছুক্ষণ রোষ ও কষায়িত লোচনে চেয়ে রইলেন। তারপর মনোজেন্দ্রর দিকে ফিরে বললেন, তারপর বেরাদার, কি খবর বলো? এমনি পথ ভুলে এসে পড়লে নাকি মনোজ কোনো একটা কাজের বোঝা মাথায় চাপিয়ে পাঠিয়েছে? মনোজ চাকলাদার এডিজি অফ সিআইডি হচ্ছেন প্রফেসর চিন্তাহরণ মুখার্জির দূর সম্পর্কের ভাগ্নে। প্রফেসর মুখার্জি এককালে সেলসে চাকরি করতেন, তারপর সাইকোলজি না সোশ্যাল সায়েন্স কিসে পিএইচডি ডিগ্রি বাগিয়ে কলেজ স্ট্রিটের একটা এমবিএ কলেজে মার্কেটিংয়ের প্রফেসর হয়ে বসেছেন। পড়ান একটি অতি চিত্তাকর্ষক বিষয়, কনজিউমার বিহেভিয়ার। এছাড়াও ভদ্রলোকের বহু বিচিত্র বিষয়ে উৎসাহ, সে অ্যাস্ট্রোনমি থেকে ইংরেজি সাহিত্য হোক বা লোকশিল্প থেকে পপুলার সায়েন্স। ছেলে মেয়ে নেই, লেকটাউনের বাড়ির দোতলার প্রায় পুরোটাই বইয়ে ঠাসা। সারা দিন ছাত্র পড়ানো আর বই পড়া নিয়েই আছেন। আর এই বিপুল জ্ঞানের সঙ্গে যুক্ত হয়েছে তীক্ষ্ণ বুদ্ধি আর পর্যবেক্ষণ ক্ষমতা। তাই পুলিশের বড় কর্তা ভাগ্নে মশাইটি কেস গুরুচরণ হলেই মামাবাবুর শরণাপন্ন হন। মামাবাবুও 2-1 জটিল কেস সলভ করে দেন। অবশ্য উনি বলেন ওটা কেস সলভ করা নয়, আরক্ষা বাহিনীকে সাহায্য করা মাত্র। বলাই বাহুল্য, ইতিমধ্যে তিনি পুলিশ ডিপার্টমেন্টে বেশ কিছু গুণমুগ্ধ ভক্তও জুটিয়ে ফেলেছেন। মনোজেন্দ্র তাদেরই মধ্যে একজন। মনোজ চাকলাদারের ভাষায় ব্রাইট অ্যান্ড ব্রিলিয়ান্ট। হ্যাঁ স্যার, কাজের সূত্রেই এসেছি। একটা অদ্ভুত কেসে ফেঁসে গেছি। অ্যাপারেন্টলি একদম ওপেন অ্যান্ড শার্ট কেস, অথচ কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বটে, তা একটু খুলে বলো তো বাপু। কেসের ভিকটিম অয়ন চৌধুরী, বর্তমানে চৌধুরী এন্টারপ্রাইজের অধিকর্তা। বয়স ওই 55-র কাছাকাছি। সুনামের সঙ্গে একটি বহুজাতিক জামাকাপড়ের কোম্পানির উচ্চপদে ছিলেন। তো 40 বছর বয়সে পৌঁছে তিনি চাকরি ছেড়ে দিয়ে নিজের একটা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা খোলেন। উদ্যোগী পুরুষ, সেই সঙ্গে বুদ্ধিমান আর পরিশ্রমী, তাই লক্ষ্মীলাভ করতে আর দেরি হয়নি আর কি। তো অল্প কদিনের মধ্যেই চৌধুরী এন্টারপ্রাইজের নাম যথেষ্ট ছড়িয়ে পড়ে, যথেষ্ট সুনাম হয়। ওনার স্ত্রী একটি গার্লস কলেজের প্রিন্সিপাল, একমাত্র ছেলে বিদেশে এমবিএ পড়ছে। তা এই ভদ্রলোকের অ্যাকাউন্ট থেকে সদ্য 50 লাখ টাকা কেউ বা কারা উঠিয়ে নিয়েছে। আর সেই নিয়ে তো পুলিশ ডিপার্টমেন্ট একেবারে তোলপাড়। উঠিয়ে নিয়েছে মানে? ক্যাশ তোলেনি নিশ্চয়ই? সই জাল করার কেস? না না, অনলাইন ট্রান্সফার। ও আই সি, মানে জামতারা কেস, ফিশিং।
তা বাবু, এসব তো তোমাদের ওই সাইবার সেলের কাজ। সেখানে মস্ত মস্ত মহারথীরা বসে আছেন আধুনিক সব টেকনোলজি নিয়ে। আমি সেসবের কিছুই বুঝি না, এখানে আমাকে টানছো কেন? আরে টানার যথেষ্ট কারণ আছে স্যার। কেসটা না ঠিক টিপিক্যাল সাইবার ফ্রডের কেস নয়। সচরাচর এই ধরনের কেস প্রথমেই সাইবার সেলের কাছে যায় না, সেটা শুরুতে যায় ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং ফ্রড সেলের কাছে। মানি লন্ডারিং বা ফ্রড ধরার সবথেকে কার্যকরী উপায় হচ্ছে মানি ট্রেল ট্রেস করা, মানে টাকাটা কোথায় গেছে সেটা খুঁজে বার করা। তারপর সেই তদন্তের মোডাস অপারেন্ডি বার করার জন্য তখন সাইবার সেলে শরণাপন্ন হতে হয়। যেমন ওই অপরাধটা কিভাবে হলো, কখন হলো, কি কি উপায় অবলম্বন করা হলো, এই সব। এই অয়ন রায়চৌধুরী বেশ প্রভাবশালী লোক, আর 50 লাখ টাকাও তো কম নয় স্যার। ফলে প্রথম ফোনটাই যায় সিপি সাহেবের কাছে। সিপি সাহেবের তড়িঘড়ি একটা স্পেশাল কমিটি গঠন করে ব্যাংকিং ফ্রড সেল আর সিআইডিকে যৌথভাবে এই কাজের ভার দিয়ে দিলেন। আর অবধারিতভাবে তার দায়িত্ব এসে পড়ল মনোজ চাকলাদারের ওপর। বুঝলুম। তা একদিনে নিশ্চয়ই তোমরা মানি ট্রেল ধরে অপরাধীকে শনাক্ত করে ফেলেছ। মানে কার অ্যাকাউন্টে টাকাটা গেছে সেটা বার করা তো 2 মিনিটের কাজ, আর তারপর অ্যাকাউন্টের মালিককে ক্যাচ কটকট করতে আর কতক্ষণ? সে আর বলতে স্যার, বার করতে সত্যিই 2 মিনিট লেগেছে। কিন্তু সেসব দেখে কাকে ধরলাম জানেন? কাকে? জনৈক মোহাম্মদ আজিজুল হাসানকে। তার বাড়ি জয়নগর, অকুপেশন রিক্সা চালানো। প্রধানমন্ত্রী জনধন যোজনায় স্থানীয় জয়নগর কোঅপারেটিভ ব্যাংকে 500 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেছিল। সে অ্যাকাউন্ট তার কোনো কাজেই লাগেনি। পাসবুক কবে কোথায় হারিয়ে গেছে তার নিজেরও মনে নেই। তারই অ্যাকাউন্টে ট্রান্সফার হয় এই 50 লাখ টাকা। একটু নড়ে চড়ে বসলেন প্রফেসর চিন্তাহরণ মুখার্জি। ইন্টারেস্টিং। তারপর? তারপর আর কি, টাকাটা অ্যাকাউন্ট থেকে কেউ একজন ক্যাশে তুলে পকেট পার। আর ইউ কিডিং মি মনু? অমন একটা পাতি রিক্সাওয়ালার অ্যাকাউন্টে হঠাৎ করে 50 লাখ টাকা ঢুকলো, আর ব্যাংক ম্যানেজার সাহেব সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন না, পুলিশকে ইনফর্ম করলেন না। তার উপর জনৈক বেগানা আদমি আসল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারে সই করা চেক নিয়ে এসে অতগুলো টাকা ক্যাশে তুলতে চাইল, আর ম্যানেজার সাহেবও সোনা মুখ করে সব টাকা ক্যাশে দিয়ে দিলেন, কিচ্ছুটি প্রশ্ন করলেন না। তাছাড়া জয়নগরের মতো প্রত্যন্ত এলাকার একটা কোঅপারেটিভ ব্যাংকে সেই মুহূর্তেই 50 লাখ টাকা মজুত ছিল। ইয়া কি হচ্ছে? এত কাঁচা প্লট তো আজকাল বাংলা সিরিয়ালেও পাওয়া যায় না ভাই। ব্যাংক ম্যানেজারও সেই দিন থেকে লাপাতা। খানিক হাঁ করে রইলেন প্রফেসর মুখার্জি, তারপর বেজার মুখ করে বললেন, আই সি। তার মানে ম্যানেজার সাহেব এর মধ্যে জড়িত। তা তেনার ঠিকুজি কুলুজি জানা গেছে কিছু? ওনার নাম অশোক রায়। জয়েন করেন মাস 6 আগে। বয়স 36, অবিবাহিত। জয়নগরে একা একটা বাড়ি ভাড়া করে থাকতেন। মিশুকে না হলেও সবাই বলছে সজ্জন, মৃদুভাষী। পাবলিকলি কমই বেরোতেন। প্রতি সপ্তাহান্তে কলকাতায় নিজের বাড়ি যেতেন, তারপর সোমবার ফিরে ডিউটি জয়েন করতেন। ব্যাংকের সিকিউরিটি আর ম্যানেজার বাদে গোনাগুনতি ঠিক 4 জন কাজ করতেন। তাঁরা বলছেন মানুষটা এমনিতে লোক ভালো ছিলেন, কম কথা বলতেন, নিজের কাজটুকু নিয়েই থাকতেন। তিনি যে এমন কাজ করতে পারেন কেউ ভাবতেও পারেনি। আর ক্যাশিয়ার যিনি টাকা গুনে দেন তিনিও কিছু বলেননি? নিশ্চয়ই আগের দিন অত লাখ টাকা ব্যাংকের ভল্টে আনা হয়েছিল, সে নিয়ে ক্যাশিয়ার কোনো প্রশ্ন তোলেননি? ক্যাশিয়ার কয়েকদিনের জন্য ছুটিতে গেছিলেন, তাই ম্যানেজার সাহেব নিজেই ক্যাশিয়ারের কাজ সামলাচ্ছিলেন। বাহ বাহ, বেশ আটঘাট বেঁধে কাজ বলতে হবে। তা লোকটার পাস্ট হিস্ট্রি পেয়েছো কিছু? ব্যাংকে জয়েন করার সময় একটা ঠিকানা দিয়েছিলেন বটে, সেটা ওই দমদম নাগের বাজারের দিকে কোথায় একটা। তো সেখানে গিয়ে জানা গেল উনি নাকি কোনো কালেই সেখানে ছিলেন না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সব সার্টিফিকেটই ফলস। ব্যাংকে জব পেতে গেলে তো গাদাগুচ্ছের এক্সাম দিতে হয় শুনেছি। সেখান থেকে ট্রেস করার ট্রাই করনি? না না, সেসব এক্সাম শিডিউল্ড ব্যাংকের ক্ষেত্রে হয় স্যার। কোঅপারেটিভ হলো নন শিডিউল্ড ব্যাংক, ওখানে চাকরি করতে অত এক্সামের দরকার হয় না, এমনি গ্র্যাজুয়েশন হলেই চলে। ইনি সাধারণভাবেই অ্যাপ্লাই করে জবটা পেয়েছিলেন। অসাধারণ। তা ভদ্রলোকের ছবি টবি কিছু পেয়েছো নিশ্চয়ই? না স্যার, যেখানে ভাড়া নিয়েছিলেন সেখান থেকে সব কিছু নিয়ে হাওয়া। ট্রেস করা যায় এমন কিছুটি ফেলে যায়নি। চেহারার একটা বর্ণনা পেয়েছি বটে, কিন্তু তার সাহায্যে আর্টিস্টকে দিয়ে ছবি আঁকিয়ে লাভ হবে বলে মনে হয় না। খুবই সাদামাটা চেহারা, বিশেষত্ব বলতে ফ্রেঞ্চ কাট আর মোটা ফ্রেমের একটা চশমা। তা সে ফ্রেঞ্চ কাট কেটে ফেলতেই আর কতক্ষণ, আর চোখে কন্ট্যাক্ট লেন্স লাগাতেই বা কতক্ষণ। কিচ্ছুটি ফেলে রেখে যায়নি? 2টো মুড়ো ঝাঁটা আর একটা বাথরুমের ভাঙা মগ ছাড়া কিচ্ছুটি না। খুব বেশি অবশ্য কিছু ছিলও না, যা ছিল 1.5খানা বড় ট্রলি ব্যাগে এঁটে যায়। স্টেশন মাস্টার বলছেন লোকটাকে তিনি দেখেছেন 3টে বড় ট্রলি ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে।
তাহলে তো হিসেব মিলেই গেল। বাকি 1.5খানা ট্রলিতে যে ক্যাশ টাকা ছিল সেটা বলার জন্য বোধহয় কোনো পুরস্কার নেই। তা মহামান্য ভদ্রলোকটি কোন ট্রেনে উঠেছিলেন সেটাও নিশ্চয়ই বলেছেন। ভোর 6টার লক্ষ্মীকান্তপুর লোকাল। তাহলে তো ঝামেলা মিটেই গেল। জয়নগর থেকে শিয়ালদা আসার পথে যে কটা স্টেশন পড়ে সে সব কটায় সব রিক্সাওয়ালা, টোটোওয়ালা ইত্যাদিদের থেকে খোঁজ নাও সাহাবাবু কোথায় নেমেছেন। এসব তো তোমাদের কাছে জল ভাত। জল ভাত আপাতত পচাই হয়ে গেছে স্যার। সাহামশাই সোজা শিয়ালদাতেই নেমেছিলেন। মজিলপুরের এক মাছ ব্যবসায়ীও ওই দিন ওই লোকালেই কলকাতা যাচ্ছিলেন, তিনি আইডেন্টিফাই করেন। আর তাছাড়াও লোকটাকে চেনার মতো অনেকেই ছিল। সাহাবাবু শিয়ালদা নামেন, তারপর এক কুলির মাথায় ট্রলি 3টে চাপিয়ে হাওয়া হয়ে যান। আমরা সেই কুলিকেও আইডেন্টিফাই করতে পেরেছি। তার কথা মতো সাহামশাইকে নিতে একটা প্রাইভেট গাড়ি এসেছিল, তাতেই ট্রলি 3টে চাপিয়ে তিনি লাপাতা হয়ে যান। আর খোঁজ নেই, গাড়িটারও কোনো পাত্তা নেই, লুটের মালেরও কোনো ট্রেস নেই। প্রফেসর মুখার্জি কথাগুলো শুনে বেজায় চিন্তার মধ্যে ডুবে গেলেন। মনে হলো তিনি যেন ইহজগতে আর নেই। ইতিমধ্যে মনোজেন্দ্র একটা সিগারেট ধরিয়েছে। এই কদিনে স্যারের সামনে সিগারেট খাওয়ার পারমিশন সে পেয়ে গেছে। রিসেন্টলি কি এই ধরনের ফ্রড বা যাকে বলে ফিশিং সেসব একটু বেড়ে গেছে মনু? তোমাদের ডিপার্টমেন্টের রিপোর্ট কি বলছে? দেখুন স্যার, আগেই বলেছি এ সমস্ত কেস সরাসরি আমাদের কাছে আসে না। তবে ব্যাংকিং ফ্রড সেলে আমার কিছু বন্ধুবান্ধব আছে, তারা বলছে মাস 5-6 হলো এই ধরনের কেস হুট করে অনেকটা বেড়ে গিয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টও নড়ে চড়ে বসেছে এসবে। বুঝেছি। তা মানি ট্রেল যখন ফেল করে গেছে তখন না হয় অপরাধের সোর্সে যাওয়া যাক। অয়নবাবু কি বলছেন? কোনো ফোন কল, সাসপিশিয়াস লিঙ্ক বা ইমেইল কোনো কিছু? কিচ্ছু না। অয়নবাবুর ফোনটা দেখা হয়েছিল ঠিক করে? আগে হ্যাঁ, একটা ফিশিং ম্যালওয়্যারের হদিশ পাওয়া গিয়েছে, কিন্তু সেটা যে কি করে ফোনে এলো তা বোঝা যাচ্ছে না। আপনি একটা কাজ করুন না স্যার, আমার সঙ্গে একবার চলুন, সামনাসামনি কথা হয়ে যাবে না হয়। প্রস্তাব মন্দ নয়। তা অয়নবাবুর অফিস কোথায়? এই তো সেক্টর 5 কলেজ মোড়। এখন বেরোলে হার্ডলি 20 মিনিট লাগবে। গুড। সল্ট লেক হয়ে যাব তো? সার্টেনলি। বাবা, সিটি সেন্টারের সামনে একটা ভালো লেবানিজ রেস্তোরাঁ খুলেছে বুঝলে, যা শাওয়ারমা বানায় না, পুরো শিল্প। অয়ন রায়চৌধুরীর বিশাল বড় চেম্বার। মস্ত সেক্রেটারিয়েট টেবিলের ওপারে বসেছিলেন গম্ভীর সৌম্যদর্শন মানুষটি। উঠে হ্যান্ডশেক করে দুজনকে বসতে বললেন। প্রাথমিক পরিচয়ের পর সময় নষ্ট না করে কাজের কথায় চলে এলেন প্রফেসর মুখার্জি। টাকাটা কি করে উধাও হলো একটু ডিটেলসে বলবেন প্লিজ? মানে কোনো সন্দেহজনক কল বা ইমেইল বা লিঙ্ক কোনো কিছু এসেছিল আপনার কাছে? না প্রফেসর মুখার্জি, আমি খুব সাবধানী এসব ব্যাপারে। আমার 2টো ফোন আছে, একটা ওই সামাজিক কাজকর্মের জন্য আর একটা ব্যাংকিংয়ের কাজের জন্য। সেকেন্ডটার নাম্বার খুব বেশি লোক জানে না। আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যাংকার এরকম 2-1 বাদে। সেই ফোনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিচ্ছু নেই। যে মেইল অ্যাকাউন্ট আছে সেটা আমার পাবলিক মেইল অ্যাকাউন্টের থেকে আলাদা। ব্যাংকিং ট্রানজ্যাকশন ছাড়া ওতে আর কোনো মেইলে আসে না। বাকি সমস্ত কাজকর্মের জন্য অন্য ফোন, অন্য ইমেল আইডি আছে। 10 দশেক আগে আমার এই ব্যাংকিংয়ের ফোনটা বিগড়ে যায়। সেদিনই নতুন ফোন কিনি, পুরনো ফোনটা ফ্যাক্টরি রিসেট করি, নতুন ফোনে সমস্ত ব্যাংকিং অ্যাপ ইনস্টল করি। রাতে ফোনটায় ডু নট ডিস্টার্ব মোড অন করে চার্জে বসিয়ে ঘুমোতে যাই। পরদিন একটা কাজে কিছু টাকা ট্রান্সফার করার দরকার হয়েছিল। দুপুর নাগাদ সেটা করতে গিয়ে দেখি আমার অ্যাকাউন্ট থেকে অজানা কারেক্টা অ্যাকাউন্টে 3 ক্ষেপে 8.5 লাখ টাকা ট্রান্সফার হয়েছে। দেখে তো বসে আমার চক্ষু চড়ক গাছ। সঙ্গে সঙ্গে অন্য ব্যাংক অ্যাকাউন্টগুলোর অ্যাপ খুলে চেক করি। দেখি সব মিলিয়ে আমার 7টা অ্যাকাউন্ট থেকে মোট 21টা ট্রানজ্যাকশনের মাধ্যমে কেউ বা কারা 50 লাখ টাকা উঠিয়ে নিয়েছে। প্রফেসর মুখার্জি মনোজেন্দ্রর দিকে চাইলেন। মনোজেন্দ্র একটু অপ্রস্তুত হলো। টাকাটা যে একটা অ্যাকাউন্ট নয়, 7টা অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে, সেটা প্রফেসর মুখার্জিকে আগে বলা উচিত ছিল তার। ওটিপির নোটিফিকেশন আসেনি? তখনই তো আপনার জানার কথা। বললাম যে ডু নট ডিস্টার্ব অন করে শুয়েছিলাম, কোনো নোটিফিকেশন আসার শব্দও শুনতে পাইনি। সকালে উঠে দেখেছিলাম একটা ওটিপি এসেছিল বটে, কিন্তু কিসের ওটিপি তখন সেটা বুঝতে পারিনি। কিন্তু টাকা কাটলে তো ডেবিট কনফার্মেশনের মেসেজ আসার কথা। সেটাই তো আশ্চর্যের কথা প্রফেসর মুখার্জি। SMS, মেইল, কোথাও কোনো নোটিফিকেশন নেই।
কিন্তু অ্যাকাউন্ট থেকে এক রাতে এত টাকা তোলা হলো, ব্যাংক সন্দেহ করলো না? ওদের তো সিস্টেম আছে সাসপিশাস অ্যাক্টিভিটি ডিটেক্ট করার। ওই যে বললাম, টাকাটা একটা অ্যাকাউন্ট থেকে নয়, 7টা অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে। খুব সম্ভবত সেটাই তার কারণ। 50 লাখ টাকা তোলা হয়েছে সব মিলিয়ে 21টা ট্রানজ্যাকশনের থ্রু দিয়ে। মানে পার ট্রানজ্যাকশন অন অ্যান অ্যাভারেজ 2.5 লাখ টাকারও একটু কম। আমার অ্যাকাউন্ট থেকে প্রায় এরকম ট্রানজ্যাকশন হয়, তাই বোধহয় ওদের সিস্টেম সন্দেহ করেনি। তার মানে যারা এই কর্মটি করেছে তারা আপনার ব্যাংকিং হিস্ট্রি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তাছাড়া আপনার ওই ফোনে একটা ম্যালওয়্যার পাওয়া গেছে শুনলাম। হ্যাঁ, কিন্তু সেটা কি করে এলো কিছুতেই বুঝতে পারছি না। একটা কথা বলুন তো রায়চৌধুরী সাহেব, আপনার অ্যাকাউন্ট ডিটেলস আপনি ছাড়া আর কে কে জানে? বাড়িতে গিন্নি জানেন, এছাড়া জানেন আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, আমার সেক্রেটারি আর আমার কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। এই কজন ছাড়া আর কারো জানার কথা নয়। এদের সঙ্গে কথা বলা যায়? এবার স্পষ্টতই বিব্রত দেখালো রায়চৌধুরী সাহেবকে। খানিক ইতস্তত করে বললেন, দেখুন প্রফেসর মুখার্জি, এরা আমার সঙ্গে কাজ করছেন বহুদিন। এদের মধ্যে সিএফও আমার বন্ধুস্থানীয়, ফিনান্সিয়াল অ্যাডভাইজার আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমার কর্মচারী নন। এদের যদি পুলিশে জেরার মুখে পড়তে হয় তাহলে সেটা আমার পক্ষে খুবই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। আরে না না, পুলিশই জেরা নয়, কেসটা সব দিক খুঁটিয়ে বুঝে নিতে যেটুকু সাহায্য লাগে আর কি। আর তাছাড়া আমি তো আর পুলিশের লোক নই। আপনি যে সেলসে ছিলেন সে আপনার কথা শুনেই বোঝা যায়। সে যাই হোক, আমি ওদের বলে দিচ্ছি। তবে দুটো অনুরোধ: এমন কোনো প্রশ্ন করবেন না যাতে ওরা বিব্রত বা ক্ষুব্ধ হন। আর দ্বিতীয় হচ্ছে, ব্যাপারটা নিয়ে বেশি হইচই হোক সেটা আমি চাইছি না। আর আমার কোম্পানির ব্যাপারে বাকি যা বলার আমার সেক্রেটারি বলে দেবে। প্রফেসর মুখার্জি আর মনোজেন্দ্র উঠে পড়লেন। অনেক কাজ বাকি এখন। প্রথমেই পলাশ বাবুর কাছে হাজির হলেন দুজনে। ইনি রায়চৌধুরী সাহেবের সেক্রেটারি, করিতকর্মা লোক, বয়স ওই 30-এর আশেপাশে। পলাশ বললেন, চৌধুরী এন্টারপ্রাইজের বর্তমান কর্মী সংখ্যা 60-এর আশেপাশে। আমাদের এই সেক্টর 5-এর অফিসে জনাবিশেক লোক কাজ করে, বাকিরা কাজ করে হাওড়া রানীহাটির ফ্যাক্টরিতে। স্থায়ী কর্মী ছাড়াও অন্তত 40 লোক কাজ করে চৌধুরী এন্টারপ্রাইজে। রায়চৌধুরী সাহেবের আগের সেক্রেটারি শালিনী ম্যাডাম মাস 6 আগে চাকরি ছেড়ে দেন, তখন আমি জয়েন করি। আপনার বাড়ি কোথায়? সোনারপুর। আগে গড়িয়ায় থাকতাম ভাড়া বাড়িতে। মাস 8 হলো সোনারপুরে বাড়ি করেছি। বাবা মার সঙ্গেই থাকি। বাবা কলকাতায় জুট মিলে কাজ করতেন, মা গৃহবধূ। লেখাপড়া কতদূর কি করেছেন? স্কুলের পড়াশোনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, তারপর দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ থেকে বিকম অনার্স। তারপর ওই 2-4টে ছোটোখাটো কোম্পানিতে কাজ করে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাডমিন অফিসার হিসেবে জয়েন করেছিলাম। মাস 6 আগে এখানে রায়চৌধুরী সাহেবের সেক্রেটারি হিসেবে জয়েন করলাম। বিয়ে করেছেন? না, তবে বাড়ি থেকে মেয়ে দেখা চলছে। এখানে মাইনেপত্র কীরকম? মানে বিয়ে শাদী করলে তো খরচা বাড়ে, তাই জিজ্ঞেস করা। অন্যভাবে নেবেন না ভাই। না না না, অন্যভাবে কেন নেব? মাইনে ওই কেটে কুটে 1050 হাতে পাই, মোটামুটি চলে যায়। বাবা মাকে বলেছি চাকরি করা মেয়ে দেখতে, যাতে বিয়ের পর খুব একটা অসুবিধা না হয়। ভাই বোন কেউ? একটু অস্বস্তি খেলে যায় পলাশের মুখে। একবার বাঁ হাত দিয়ে ডান হাতের ঘড়ির ব্যান্ডটা ঠিক করলেন। তারপর বললেন, এক দাদা ছিল, আমাদের সঙ্গে আর সম্পর্ক নেই বলে আর উল্লেখ করিনি। আমার থেকে 4 বছরের বড়। পড়াশোনায় বেশ ভালো ছিল, কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে। তারপর দিল্লি চলে যায় এমকম করার জন্য। ওখান থেকেই পরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাশ করে একটা বড় ব্যাংকে চাকরি নিয়ে বিদেশে চলে যায়। ব্যাস, তারপর আর খোঁজ নেই। খোঁজ নেই মানে? আস্তে আস্তে চিঠি আসা কমে গেল। বাবা বা আমি পাড়ার মোড়ের ফোন বুথ থেকে মাঝে মাঝে আইএসডি করতাম কথা বলার জন্য। বুঝতে পারতাম ও বিরক্ত হতো, কথা বলতে চাইতো না, তাড়াতাড়ি ফোনটা কেটে দিত। শেষে একদিন একটা লম্বা চিঠি দিয়ে জানালো যে গ্রিন কার্ড পেয়ে গেছে, ও দেশেই একটা মেয়েকে বিয়ে করেছে, দেশে ফেরার ইচ্ছে নেই। আমরাও যেন খুব দরকার না হলে যোগাযোগ না করি। 12 বছর আগে তাতে দিল্লি যায়। গত 4 বছর ধরে আমাদের কোনো সম্পর্ক নেই। তিনজনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর প্রফেসর মুখার্জি নীরবতা ভাঙলেন। আপনি তো স্যারের সেক্রেটারি, কি কি দেখেন? স্যারের অ্যাপয়েন্টমেন্ট, মিটিং, ট্রাভেল ডিটেলস, ডেইলি রিপোর্ট সবই দেখতে হয়। অফিসিয়াল ছাড়াও স্যারের কিছু পার্সোনাল কাজও দেখতে হয়।
পার্সোনাল কাজের মধ্যে কি টাকা পয়সার ট্রানজাকশন পড়ে? অস্বস্তিতে নড়ে চড়ে বসলেন পলাশ। পরে না বলাটা মিথ্যা বলা হবে। হ্যাঁ, ওর বেশ কিছু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আমাকে দেখতে হয়, যেমন ধরুন ক্লাবের বিল পেমেন্ট, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট, এইসব। তার মানে ওর অ্যাকাউন্ট ডিটেলস সবই নিশ্চয়ই আপনি জানেন? জানি তো বটেই, কিন্তু তার মানে যদি আপনি ইন্ডিকেট করেন যে এটা আমার কাজ। আরে না না, আমরা মোটেও সেসব মিন করছি না। তাছাড়া কাজটা অত সহজও নয়। যাক, এবার একটু আপনাদের চিফ ফিনান্সিয়াল অফিসারের সঙ্গে আলাপ করিয়ে দেবেন প্লিজ। মোহনদাস ঝুনঝুনওয়ালা স্বভাবে অয়ন রায়চৌধুরীর ঠিক উল্টো, একেবারে হাসি খুশি দিলদার মানুষ। যত্ন করে বসালেন, চা অফার করলেন, তারপর বললেন, বললেন প্রফেসর সাহেব, কি হেল্প করতে পারি আপনাদের? আপনার নিজের সম্বন্ধেই বলুন। আগে কি করতেন, এই কোম্পানিতে কিভাবে জয়েন করলেন, এই সব আর কি। সে তো বহুদিনের ব্যাপার। চৌধুরী এন্টারপ্রাইজ খোলার আগে অয়ন আর আমি একই কোম্পানিতে চাকরি করতাম। আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছিলাম, তখন থেকে দোস্তি। তাই নিজের নতুন কোম্পানিতে যখন CFO পোস্ট অফার করলো, না করতে পারিনি। তবে আমি নিজে মারোয়ারি হয়েই বলছি প্রফেসর সাহেব, ব্যবসা বুদ্ধিতে কিন্তু অয়ন বড় বড় মারোয়ারি গুজরাটি বিজনেসম্যানের কান কাটতে পারে। মোহনদাস ঝুনঝুনওয়ালার 3 মেয়ে, তার মধ্যে 2 জনের বিয়ে হয়ে গেছে। একজন অস্ট্রেলিয়াতে থাকে, আর একজন দিল্লিতে। জামাইরা সমাজে প্রতিষ্ঠিত। তৃতীয় এবং ছোট মেয়েটি ডিভোর্সি, অর্থাৎ কুল ও কলঙ্ক। তার মাথায় সমাজসেবার ভূত ঢুকেছে, সেই কাজেই সে প্রায়শই হিল্লি দিল্লি করে বেড়ায়। মোহনদাসের গিন্নির একটা বুটিক আছে। দেবাদেবী দুজনেই ঝাড়া হাত পা, অবসর বয়সের জন্য টাকা জমাচ্ছেন আর দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। তবে টাকা উধাওয়ের কথা শুনে খানিকটা গম্ভীর হয়ে পড়লেন ঝুনঝুনওয়ালা সাহেব। ভেরি আনফর্চুনেট ইনসিডেন্টস। অয়ন এমনিতে খুব সাবধানী মানুষ, টাকা পয়সার দিকে ভি কড়া নজর আছে। আর আজকাল তো যা হচ্ছে দেখছেনই, তাতে ও আরও বেশি সাবধানী হয়েছে। লেকিন ওর অ্যাকাউন্ট থেকে জালিয়াতরা এত টাকা তুলে, বুঝতেই পারছেন, ইটস কোয়াইট আনন্যাচারাল। বন্ধু হিসেবে এবং CFO হিসেবে ওর অ্যাকাউন্ট নাম্বার নিশ্চয়ই আপনার জানা? এমনিতে জানার কথা নয়, কারণ আমি কোম্পানির ফাইন্যান্সিয়াল অফিসার, ওর নয়। আর বন্ধুত্বের কথায় যখন উঠল তখন বলি, আপনার বন্ধুর অ্যাকাউন্ট ডিটেলস আপনি জানেন কি? জানেন না, তাই আমারও জানার কথা নয়। লেকিন আমি জানি অন্য একটা কারণে, সেটা আপনাকে বলা যাবে না। ওটা বরং আপনি অয়নের কাছ থেকেই শুনে নেবেন। আচ্ছা, আমার অন্য একটা মিটিং আছে, একটু বেরোতে হবে, প্লিজ এক্সকিউজ মি। এরপর আর কথা এগোনোর কোনো মানে হয় না। মনোজেন্দ্র আর চিন্তাহরণ উঠে পড়লেন সেখান থেকে। দুজনেই লাঞ্চ সারলেন সেক্টর 5-এই, অয়ন রায়চৌধুরীর অফিসের ঠিক উল্টো দিকের একটা পথ রেস্তোরাঁতে। ব্যস্ত রাস্তা, মনোজেন্দ্রর ভাষায় কিলো কিলো লোক কিলবিল করছে। তার মধ্যেই লাঞ্চ টাইমে পিলপিল করে লোক ঢুকছে আশপাশের বিভিন্ন অস্থায়ী ঝুপড়িতে, এখানকার ভাষায় যার নাম ঝুপস। খিচুড়ি আর বেগুন ভাজা খেতে খেতে প্রফেসর মুখার্জি বললেন, তোমার ব্যাংকিং ফ্রড সেল আর সাইবার সেলের বন্ধুরা কি বলছে মনু? হঠাৎ করে সাইবার ফ্রড এত বেড়ে গেছে কেন? ক্রাইম কেন বাড়ে সে আর আমি কি করে বলবো? আপনারা সাইকোলজি, কনজিউমার বিহেভিয়ার এসব ভারী ভারী সাবজেক্ট পড়ান, আপনারাই বলতে পারবেন। তবে তারা একটা অদ্ভুত কথা বলছে। কি কথা? আপনি তো জানেনই, দেশে সাইবার ক্রাইমে প্রায় 70 থেকে 80% ঘটে জামতারা থেকে। কিন্তু রিসেন্টলি যে সমস্ত সাইবার ফ্রড হচ্ছে সেসব টেলিকলিংয়ের থ্রুতে হচ্ছে না। যেমন ধরুন কোনো ফ্রড কল, কোনো সাসপিশিয়াস লিঙ্ক, এসব ছাড়াই লোকজনের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। উল্টো দিকে অয়ন রায়চৌধুরীর অফিস থেকে পলাশ বেরিয়ে এলেন। অফিসের নিচেই একটা জেরক্স কাম মোবাইল রিচার্জের দোকান। নামটি ভারী সুন্দর, মনস্পর্ণা। পলাশ সেই দোকানে কিছু কাগজ দিলেন,
তারপর তার জেরক্স নিয়ে ওপরে চলে গেলেন। সেই দেখে প্রফেসর মুখার্জিরও কিছু একটা যেন মনে পড়ে গেল। তিনি খেয়ে উঠে হাত ধুয়ে বললেন, আমারও কয়েকটা জেরক্স লাগবে, বুঝলে, করিনি। রাস্তা ক্রস করে জেরক্সের দোকানের সামনে দাঁড়ালেন প্রফেসর মুখার্জি। তারপর ওয়ালেট থেকে নিজের আধার আর প্যান কার্ড বের করে জিজ্ঞাসা করলেন, দাদা, 5টা করে আধার কার্ড আর প্যান কার্ডের জেরক্স লাগবে, কত পড়বে? জেরক্স সেন্টারের মালিক মুখ তুলে চাইলেন। লোকটার বয়স প্রায় 60 ছুঁই ছুঁই, গায়ের রং কালো, চোখে মোটা ফ্রেমের চশমা, গালে হালকা চাপ দাড়ি। আধারে 2 সাইড কি পেজে দুদিকে হবে না একদিকে? এক পিছে। তাহলে 15 টাকা। লোকটা ডান হাত বাড়িয়ে আধার কার্ড আর প্যান কার্ড নিল। মনোজেন্দ্র লক্ষ্য করল লোকটার ডান কবজির নিচে ঘড়ির ব্যান্ডের কাছাকাছি একটা লম্বা কাটা দাগ আছে। জেরক্স মেশিনের গম্ভীর আওয়াজের সঙ্গেই দোকানটা একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিলেন প্রফেসর মুখার্জি। মোবাইল রিচার্জ লেখা আছে বটে, তবে তার সঙ্গে ইয়ারফোন, চার্জার, ব্যাক কভার, পাওয়ার ব্যাংক, স্ক্রিন গার্ড সবই পাওয়া যায়। জেরক্স নিয়ে বেরিয়ে এলেন তিনি। একটু অন্যমনস্ক দেখাচ্ছিল ভদ্রলোককে। ভুরু কুঁচকে আপন মনেই বললেন, ইন্টারেস্টিং। কিসের কি ইন্টারেস্টিং? না, তেমন কিছু নয়, বাদ দাও। তা আর কিছু জানতে পারলে? আরও একটা অদ্ভুত জিনিস, ভিকটিমদের বেশিরভাগেরই অফিস বা বাসস্থান এই সেক্টর 5 বা তার আশেপাশে। দাঁড়িয়ে পড়লেন প্রফেসর মুখার্জি। কেস তো বেশ কিউরিয়াসের হয়ে দাঁড়াচ্ছে মনু। এর মানে কি? সেটাই তো বুঝতে পারছি না। সচরাচর এই জামতারা গ্যাং কোনো নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়া টার্গেট করে না। তারা বিভিন্ন সোর্স থেকে ভিকটিমদের ফোন নাম্বার জোগাড় করে কল আর বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারপর কথার জেলে জড়িয়ে কার্ড নাম্বার, সিভিভি নাম্বার, ওটিপি এইসব জেনে তারপর অ্যাকাউন্ট ফাঁকা করে। এখানে এরা শুধু একটা এরিয়াকে কেন টার্গেট করেছে বলা মুশকিল। যাদের যাদের অ্যাকাউন্ট থেকে এইভাবে ফ্রড করে টাকা তোলা হয়েছে তাদের নাম ধাম ডিটেলস পাওয়া যাবে? দিব্যি যাবে, কালই পেয়ে যাবেন। তবে টাকাটা কিভাবে তোলা হচ্ছে সেই বিষয়ে আমরা অন্ধকারে। সাইবার জালিয়াতির বিভিন্ন উপায় আছে, টেকনিক্যাল লোক ছাড়া ডিটেলস বলা মুশকিল। তা তেমন জান পেয়েছেন টেকনিক্যাল লোকের সঙ্গে কথা বলাও না একবার, যিনি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। মনোজেন্দ্র ফোনটা বার করে কাকে যেন কল করে মিনিট 2 কথা বলল। হ্যাঁ, মিস্টার মিত্র, কেমন আছেন? এই চলে যাচ্ছে। তা শুনুন না, আপনার সঙ্গে একটু দরকারি কথা ছিল, এখন সময় হবে? তারপর কলটা কেটে প্রফেসর মুখার্জিকে বলল, চলুন, আপনাকে একদম পয়লা নম্বরের একজন এক্সপার্টের সঙ্গে কথা বলাই। ইনিই অয়ন চৌধুরীর ফোন নিয়ে ছানবিন করেছিলেন, তবে আজ নয়, কাল। সৌরভ মিত্রর সঙ্গে দেখা হলো পরের দিন। সৌরভ মিত্র হলেন ভারত সরকারের ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। প্রফেসর মুখার্জি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার শুনে বয়স্ক কাউকে আশা করেছিলেন। আলাপ হয়ে দেখলেন ভদ্রলোক যথেষ্ট ইয়াং, 42-43-এর বেশি বয়স হবে না। কথাটা শুনে মিত্রমশাই হেসে ফেললেন। আরে পদের নাম শুনে কেউ কেটে ভেবে ফেলবেন না আবার। আমি সিডাকের সায়েন্টিস্ট। পোস্টের নামটাই ওরকম রাশভারী, ওজনে খুবই হালকা। ওরা বসেছিলেন সল্টলেক সিটি সেন্টারের কাছাকাছি একটা ওপেন এয়ার বারে। ডিসেম্বরের মাঝামাঝি, বাতাসে বেশ একটা খুশি খুশি শীতের ভাব। তার উপর আজ শনিবার। সিটি সেন্টার সুবেশা যুবক যুবতীদের ভিড়ে ভর্তি। কেউ কেনাকাটা করতে এসেছে, কেউ সিনেমা দেখতে, কেউ বা শুধুই ঘুরতে। জায়গাটা বেশ লাগে প্রফেসর মুখার্জির। মিত্রমশাই রসিক লোক। কথায় কথায় জানা গেল বিভিন্ন রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টে সাইবার সিকিউরিটির পাঠ দিয়ে থাকেন তিনি। এই নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখিও করেন অল্প স্বল্প। অয়ন রায়চৌধুরীর ঘটনাটা প্রফেসর মুখার্জি খুলে বললেন। সৌরভবাবু পুরোটা মন দিয়ে শুনে বললেন, কেসটা একটু অদ্ভুত। সাইবার জালিয়াতির যে কটা প্রচলিত মেথড আছে এখানে তার সঙ্গে একটাও খাপ খাচ্ছে না। তাহলে টাকাটা গেল কি করে? আপনি সাইবার জালিয়াতির স্টেপগুলো একটু বুঝিয়ে বলবেন প্লিজ। মিত্তির মশাই একটা বিয়ার খাচ্ছিলেন, তাতে একটা লম্বা চুমুক দিয়ে বোঝাতে শুরু করলেন।
সাইবার জালিয়াতির অগন্তি পদ্ধতি আছে, সব লিস্ট ধরে বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। তবে প্রধান উপায় হচ্ছে তিনটি। প্রথম পদ্ধতি হচ্ছে ক্লাসিক্যাল ফিশিং। ধরুন কোনো মোবাইল অপারেটরের একটা নাম্বার সিরিজ 9830 দিয়ে শুরু হয়, তাহলে ওই সিরিজের যাবতীয় মোবাইল নাম্বার 9830 6টা 0 থেকে 9830 6টা 9-এর মধ্যেই পড়বে। জামতারা সাইবারওয়ালারা কোনো ডেটাবেস বা লিস্টের বদলে এই ধরনের সিরিজের প্রথম থেকে শেষ অবধি সব কটা নাম্বারকে পর্যায়ক্রমে টার্গেট করে যায়। এরপরের ধাপটা পুরোটাই গল্পদাদুর আসর। কার্ড ব্লক হওয়ার ভয় দেখানোই হোক, বা আপডেটেশনের টোপ, কিংবা ইন্স্যুরেন্সের পলিসির ক্লেম সার্ভিস হোক, বা মোবাইল ওয়ালেটের কেওয়াইসি আপডেট, নামজাদা রেস্তোরাঁর বিশাল ছাড় হোক, কিংবা কোভিড অতিমারির তত্ত্ব তালাশ, যেন তেন প্রকারে কার্ডের নাম্বার আর সিভিভি নাম্বার হাতাতে পারলেই কেল্লা ফতে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইসিম বা এমবেডেড সিম। ফোনে আলাদাভাবে সিম কার্ড ঢোকানোর বদলে একটু দামি হ্যান্ডসেট, স্মার্ট ওয়াচ বা ড্রোনের মতো ডিভাইসগুলো মাদারবোর্ডের এই সিম এমবেডেড বা শোল্ডার করা থাকে। ই সিমের জন্য পছন্দের টেলিকম সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে নিজের কাগজপত্র জমা দিয়ে ইমেল আইডি SMS করতে হয়। ইমেল আইডি ভেরিফাই হলে কয়েকটা সংক্ষিপ্ত প্রসেসের পর সেই ইমেল আইডিতে একটা QR কোড ঢোকে। সেটি স্ক্যান করলে সার্ভিস অ্যাক্টিভেটেড হয়। এখানেই নতুন খেলার মাঠ। আগে হাজার রকম টোপ দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার হাতে পাওয়ার পর নকল বা জাল আইডি দেখিয়ে মূল সিমটাকে বন্ধ করিয়ে ডুপ্লিকেট সিম ইস্যু করিয়ে তাকে অ্যাক্টিভেট করানোর জন্য 2-3 দিন অপেক্ষা করতে হতো। তারপর শুরু হতো ডুপ্লিকেট সিমের দৌলতে ব্যাংকিং বা UPI অ্যাকাউন্টগুলোর ক্লোনিং বা বেআইনি লেনদেন। এখন অনেক সহজে অনেক কম সময়ে সিম চালু করিয়ে নেওয়া যায়। আর তারপরে ঘটনা তো বোঝাই যাচ্ছে। তৃতীয় পদ্ধতি হচ্ছে থ্রু রিমোট অ্যাক্সেস টুল। মেসেজ বা হোয়াটসঅ্যাপে টাইনি URL বা bit.ly জাতীয় URL শর্টেনিং সার্ভিস ব্যবহার করে ডাউনলোড লিঙ্ক পাঠাও। ক্লিক করলেই ডাউনলোড বা ইনস্টল হয়ে যায়। তারপর রিমোট অ্যাক্সেস টুল ব্যবহার করে ফোনের কন্ট্রোল নিয়ে নিলেই ব্যাস, কাজ হাসিল। কিন্তু অয়নবাবুর ফোন চেক করে যা বুঝলাম, সেখানে তো এই তিনটের একটাও হয়নি। অয়নবাবু তার ফোন একদম ক্লিন রেখেছিলেন। আমরাও সেটাই সাজেস্ট করি। ব্যাংকিংয়ের জন্য একটা সম্পূর্ণ আলাদা সিম, সম্ভব হলে আলাদা ফোন ব্যবহার করতে বলি। অয়নবাবুর ওই আলাদা ফোনে কোনো ফোন আসেনি, কোনো OTP শেয়ারিং, বিভিন্ন স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করতেও বলা হয়নি। ইভেন কোনো bit.ly বা টাইনি URL কোডও আসেনি। অথচ একটা ডেঞ্জারাস ম্যালওয়্যারের হদিশ পাওয়া গেছে, যা থ্রু দিয়ে ফোনটাকে রিমোটলি অ্যাক্সেস করা যায়। কিন্তু সেটা ফোনে কি করে এলো সেটা বোঝা যাচ্ছে না। স্ট্রেঞ্জ। তাহলে কি করা যায় বলুন তো? কিভাবে এগোনো যেতে পারে? দেখুন, আমার অভিজ্ঞতা বলছে এখানে কোনোভাবে অপরাধীর হাতে দুটো জিনিস এসে গেছিল। এক, ওই ফোনে কোনো ম্যালওয়্যার ইনস্টল করার ব্যবস্থা, আর 2, অয়নবাবুর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস হস্তগত করা। এছাড়া আর কোনো উপায় থাকতে পারে না। সৌরভ মিত্রকে অনেক ধন্যবাদ দিয়ে প্রফেসর মুখার্জি আর মনোজেন্দ্র উঠে পড়ল। এখনো দুজনের সঙ্গে দেখা করা বাকি। অয়ন রায়চৌধুরীর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হচ্ছেন মিসেস রূপা সামন্ত। বয়স এখনো 40 ছোঁয়নি। বেশ চটকদার চেহারা, বুদ্ধিদীপ্ত চোখ মুখ, কথাবার্তাও তেমনই ধারালো। আগে একটা ব্যাংকে কাজ করতেন। বসের সঙ্গে রাগারাগি করে চাকরি ছেড়ে নিজের ফাইন্যান্সিয়াল কনসাল্টিংয়ের ব্যবসা শুরু করেছেন। অয়ন রায়চৌধুরীর অ্যাকাউন্টও ওই ব্যাংকেই ছিল। বুদ্ধিমতী মেয়েটিকে তিনি যথেষ্টই স্নেহ করতেন। তাই মিস সামন্তর হাতে নিজের পোর্টফোলিও তুলে দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবেননি। মিস্টার রায়চৌধুরীর পার্সোনাল অ্যাসেট যে শুধু ব্যবসা করে বেরিয়েছে তা নয়, তার পিছনে এই বান্দিরও হাত যশ কম নয় স্যার। কথাটা বেশ অহংকারের সঙ্গেই বললেন রূপা সামন্ত। তবে অহংকার উনি করতেই পারেন। এত অল্প কদিনের মধ্যে সল্টলেকে নিজের ফাইন্যান্সিয়াল কনসাল্টিংয়ের অফিস খুলে দাপটের সঙ্গে ব্যবসা করা কম কথা নয়। রূপা ম্যাডামের বর সরকারি চাকরি করেন, সেক্টর 5-এই অফিস। একটা ছেলে আছে 8 বছরের, ক্লাস 2-তে পড়ে। নিউ টাউনে 3 BHK ফ্ল্যাট, দেবাদেবীর সুখের সংসার। সাইবার বাটপাড়ির কথা উঠতেই মুখটা গম্ভীর হয়ে গেল রূপা সামন্তর।
সেই দিনই শুনেছি। অয়নবাবু নিজেই কল করে জানিয়েছিলেন, তবে তিনি যে এর জন্য গোয়েন্দা লাগিয়েছেন। আরে না না, আমি গোয়েন্দা নই, পুলিশের অনুরোধের একটু হেল্প করছি মাত্র। আসলে আসলে বড় মানুষ তো, বুঝতেই পারছেন, সব দিক খতিয়ে দেখে। তাই তদন্তে আমি কি হেল্প করতে পারি বলুন? প্রফেসর মুখার্জি পুরো কথাটা খুলে বললেন, এমনকি সৌরভ মিত্রর সঙ্গে আলোচনার পর্বটাও। শেষে বললেন, আসলে যারা ওর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস জানেন। শুধু ওর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কেন, ওর সমস্ত ইনভেস্টমেন্ট, ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে মিউচুয়াল ফান্ডগুলোর হাল হকিকত সব আমি জানি। ওর ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শেয়ার কেনা বেচাও আমিই করে থাকি। ওর প্রত্যেকটা আর্থিক লেনদেন আমার নখদর্পণে থাকে। আর আপনি যদি ভেবে থাকেন সেই সুযোগে আমি ওর অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছি, তাহলে ভুল ভাবছেন স্যার। সেই সুযোগের অপব্যবহার করতে হলে আমি অনেক আগেই করতে পারতাম। 50 লাখ কেন, 50 কোটি হাপিস করে হাওয়া হয়ে যেতে পারতাম। আপনারা ধরতে পারতেন? আপনার কি মনে হয় মিসেস সামন্ত, এটা আমাদের মাথাতে আসেনি? আমরা সেই জন্য আপনাকে জিজ্ঞেস করিনি ম্যাডাম। আমরা জানতে চাইছি কিভাবে ওর তিনটে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, মানে ব্যাংক, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এসব কি করে অপরাধীদের কাছে লিক হয়ে গেল। আপনার কাছ থেকে কি কোনোভাবে এটা লিক হওয়া সম্ভব? আগে না, এসব বিষয়ে আমি অত্যন্ত সাবধানী। ক্লায়েন্টদের সমস্ত ট্রানজ্যাকশনস আমি নিজেই হ্যান্ডেল করি। আমার অফিসে যে 4 জন এমপ্লয়ি আছে তাদেরও এই ব্যাপারে সতর্ক করা আছে, আর ওরা যথেষ্ট অভিজ্ঞ আর চৌখস লোক। সকলেই ভালোভাবে জানে যে এই বিষয়ে বিন্দুমাত্র এদিক থেকে ওদিক হলে আমি তাদের জেলে দেব। ফলে ওই দিক দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। একই কথা শোনালেন অয়ন রায়চৌধুরীর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনোহর শ্রীবাস্তব। তিনি বহুদিন ধরে অয়ন রায়চৌধুরীর ট্যাক্স ফাইলিং করেন। তার কাছে অয়নবাবুর সব ডিটেলসই থাকে, কিন্তু তিনি বা তার অফিসের কেউ প্রফেশনাল এথিক্সের বাইরে গিয়ে এই কাজ করার কথা ভাবতেই পারে না। পরদিন প্রফেসর মুখার্জি ভবানী ভবনের সিআইডি অফিসে পৌঁছে দেখলেন মনোজেন্দ্র গালে হাত দিয়ে বসে আকাশ পাতাল ভাবছে। হাতের আঙুলের ফাঁকে সিগারেটটা যে পুড়ে যাচ্ছে সে খেয়ালও নেই। একই একজন ইয়াং ব্রাইট আরক্ষাজীবী এরকম ম্রিয়মান হয়ে বসে আছে কেন? গড়ের মাঠে ইউএফও নেমেছে নাকি নিউ আলিপুরে জ্যাক দ্য রিপার নবকলেবরে আবির্ভূত হয়েছেন? আর কি নয় স্যার, উপর থেকে হেভি প্রেশার আসছে। এদিকে আমার অবস্থা সেই নারায়ণ সান্যালের হর্নস অফ দ্য ডায়নামোর মতো। ব্যাটারিও ডাউন, ওদিকে ডায়নামো স্টার্ট নিচ্ছে না। না এদিকে সেই অশোকবাবুর কোনো খবর, না ওদিকে অ্যাকাউন্ট ডিটেলস কীভাবে ফাঁস হলো তার হদিশ। কতই জলে পড়ে আছে মাইরি। তা তোমাকে যে নাট্যাঙ্কের বিভিন্ন কুশীলবদের খোঁজ খবর নিতে বললাম, তার কি হলো? লোকাল থানা থেকে সব খবরই নিয়েছি স্যার। পলাশবাবুর মা বাবা অত্যন্ত নিরীহ হলো, পাড়া প্রতিবেশীদের মধ্যে অতি সজ্জন এবং পরোপকারী বলেই চিহ্নিত। দুজনেই প্রাচীন যুগের লোক। ফিচার ফোন, মানে ওই ওদের ভাষায় যাকে টেপা ফোন বলে, সেটাই ব্যবহার করেন। তবে বড় ছেলেকে নিয়ে রাহা দম্পতি কিছু বলতে চাননি। রাহা দম্পতি? হ্যাঁ, ওনাদের উপাধি তো রাহা। পলাশ রাহার পারিবারিক রিপোর্টের কপি হাত বাড়িয়ে নিলেন প্রফেসর মুখার্জি। পাতা উল্টাতে উল্টাতে বললেন, পলাশবাবুর দাদাটির নাম জানতে পারলে? কিংসুক রাহা। আর কোনো আত্মীয় স্বজন? তেমন কেউ না, তবে প্রতি উইকেন্ডে পলাশবাবুর এক মাস্তুতো ভাই দেখা করতে আসেন। শুক্রবার আসেন, তারপর সোমবার সকালে নিজের বাড়ি চলে যান। তাঁর ব্যাপারে খোঁজ খবর লাগিয়েছ? না তো, কেন পাত্তা লাগাতে হবে? সে নয়, আমার লোককে বলে দিচ্ছি, শ্যাডো করবে হত্যা দুয়ে। ওকে, নেক্সট মোহনদাস ঝুনঝুনওয়ালা। এমনিতে ভালো লোক, আগের কোম্পানিগুলোতে খোঁজ নিয়ে দেখেছি, ট্র্যাক রেকর্ড ভালোই। 2 জামাইয়ের একজন দিল্লির এনআইএতে কাজ করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি নিয়ে, আর একজন অস্ট্রেলিয়াতে একটা সফটওয়্যার কোম্পানির পার্টনার। 2 জামাইয়ের সঙ্গে ঝুনঝুনওয়ালার খুব দহরম মহরম। একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, আরেকজন সফটওয়্যার কোম্পানির মালিক। চমৎকার কম্বিনেশন। তারপর? রূপা সামন্তর নামে ওর আগের ব্যাংক থেকে একবার কেস করা হয়েছিল। সে কি? কেন? ফান্ড এম্বেজলমেন্ট, তহবিল তছরূপ? মানে সেটা এখনো জানি না, তবে লোক লাগিয়েছি, পাত্তা লাগিয়ে নেব। তবে আর একটা মারাত্মক খবর আছে। কি খবর? এই রূপা সামন্তর হাজব্যান্ডের নাম জানেন? না, কি করে জানবো? তদন্তটা আমি করছি না তুমি? সৌরভ মিত্র,
যার সঙ্গে কাল এত কথা বললেন? প্রফেসর মুখার্জি মুখটা দুবার খাবি খাওয়া মাছের মতো হাঁ করলেন। গলায় স্বর ফুটল না। আর মনোহর শ্রীবাস্তব কলকাতার রইজ আদমিদের প্রায় 50% ট্যাক্সেশন সামলান। এমনকি রুলিং আর অপোজিশন পার্টি মিলিয়ে কমসে কম 30 থেকে 40 জন টপ লেভেল লিডারের পার্সোনাল ট্যাক্স উনিই সামলান। ফলে ওকে মনে হয় বাদ দেওয়াই যায়। মোবাইল ফোনের কল রেকর্ডস? ওসব চাইলেই ঝট করে পাওয়া যায় না স্যার, অনেক কাঠখড় পোড়াতে হয়। ওই সিনেমা সিরিয়ালে যা দেখায় ব্যাপারটা অত সহজ নয়। তবে ব্যবস্থা করা হয়েছে, কাল সন্ধ্যা নাগাদ পাবো আশা করছি। গুড ওয়ার্ক মনু। তা কার কার কল রেকর্ড চেক করেছে? ওই তো পলাশ রাহা, রূপা সামন্ত, মোহনদাস ঝুনঝুনওয়ালা, ব্যাস এই 3 জন। ওয়াই নট অয়ন রায়চৌধুরী? সে কি স্যার, ভিকটিমের কল রেকর্ড চেক করতে যাব কেন? আহা, করুই না বাপু। কোন এক মহাপুরুষ ছাই পেলেই উড়িয়ে দেখার একটা সদুপদেশ দিয়ে গিয়েছিলেন না? যথা আজ্ঞা। আর কোনো আদেশ স্যার? কয়েকটা জিনিসে একটু খটকা লাগছে হে। এই যেমন ধরো মোহন দাসের ওই কথাটা, উনি কি করে অয়নের পার্সোনাল অ্যাকাউন্ট নম্বর জানলেন? দ্বিতীয়ত, পলাশ রাহার স্যালারিটা খেয়াল আছে তোমার? আছে স্যার। একজন সাধারণ বিকম গ্র্যাজুয়েটকে অত টাকা স্যালারি দিয়ে কে সেক্রেটারি রাখে মনু? আর তৃতীয়ত, রূপা সামন্তর উপর অয়ন রায়চৌধুরী এত স্নেহশীল কেন? শুধুই স্নেহ না অন্য কিছু আছে? আপনি না মায়েরি দিন দিন একেবারে পারভার্ট বুড়োদের মতো হয়ে যাচ্ছেন। কি করব বলো মনু, আমার মনটাই এরকম। আসলে কাঠ বাঙাল তো, আঁশটে গন্ধ ছাড়া থাকতে পারি না। এখন বলো তো বাপু, আলটিমেটলি হাতে কি রইল? হাতে কি রইল মানে? পেন্সিল আর ইরেজারটা অবধি হাতে নেই স্যার। এখনো অবধি আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। রূপা সামন্ত, পলাশ রাহা আর মোহনদাস ঝুনঝুনওয়ালা ছাড়া সন্দেহ করার মতো আর কেউ নেই। খুব সম্ভবত জামতারা গ্যাংয়ের কাজ নয়। মানি ট্রেইলের হদিশ পাওয়া যাচ্ছে না। কি করে অয়ন রায়চৌধুরীর অ্যাকাউন্ট নাম্বার লিক হলো জানা যাচ্ছে না। কি করে ওর ফোনে ম্যালওয়্যার ইনস্টল হলো তাও জানা যাচ্ছে না। মানে বেসিক্যালি আমরা এখনো কিছুই জানতে পারিনি। আচ্ছা, একটা কথা বলো মনু, জয়নগর থেকে কলকাতা আসতে গাড়িতে কতক্ষণ সময় লাগে? 2.5-3 ঘন্টা। তা সত্ত্বেও ম্যানেজার অশোক সাহা লক্ষ্মীকান্তপুর লোকালে করে কলকাতা এলো কেন? টু কভার আপ দ্য ট্রেল। আর কি? এক্স্যাক্টলি। আমাদের উদ্দিষ্ট ব্যক্তিটি অতীব ধুরন্ধর। তিনি জানেন যে 3টে বড় ট্রলি ব্যাগ নিয়ে কলকাতায় আসতে গেলে গাড়ি ভাড়া করে আসতে হবে। সেই গাড়িকে ট্র্যাক করা পুলিশের পক্ষে বাঁয়া হাতকা খেল। ফলে এসেছেন ট্রেনে, মিশে গেছেন ভিড়ে, যাতে ট্রেস করা কঠিন হয়। একটি পারফেক্ট ক্রিমিনাল মাইন্ড। এবং এই যে সল্টলেক সেক্টর 5 চত্বরে এত সাইবার জালিয়াতি চলছে, তার পেছনে ইনি মাস্টার মাইন্ড হলে আশ্চর্য হব না। হ্যাঁ বলছেন কি স্যার? আমি না, আমার ইনটিউশন বলছে মনু। আর আমার ইনটিউশন খুব সাংঘাতিক, ঝট করে ভুল হতে দেখিনি। আরো বলছি শোনো, আমার ধারণা এই লোকটার ওই সল্টলেক সেক্টর 5 চত্বরে এমন কোনো একটা অ্যাক্সেস আছে যার থ্রু দিয়ে লোকের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জোগাড় করা যায়। আর সেইটাই আমাদের খুঁজে বার করতে হবে। অ্যাক্সেস বলতে? ধরো কোনো ব্যাংকিং অ্যাডভাইসার, কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট ফার্ম, বা এমন কোনো ব্যাংকের চাকুরে যার কাছে প্রতিনিয়ত প্রচুর লোকের ব্যাংকিং ডিটেলস জমা পড়ে। তাহলে তো এই ক্ষেত্রে মিসেস রূপা সামন্ত অ্যান্ড কোম্পানির অপরাধী হওয়ার চান্সটা সব থেকে বেশি মনে হচ্ছে। কেন? রূপার অফিস এখানে বলে, ওর বর সাইবার সিকিউরিটি এক্সপার্ট বলে, আর মোবাইলে ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া, সেগুলো কি করে করেছে ও? সেটা আমার মাথাতেও নেই স্যার। আমরা ডাকতে ছিলেন মনোজেন্দ্র স্যার। ইতিমধ্যে ওদের কথার মাঝখানে এসে দাঁড়িয়েছে অফিসের পিয়ন। একগাল হেসে মনোজেন্দ্রের আদেশের অপেক্ষায় সে। আগে হ্যাঁ মহাপ্রভু, ডেকেছিলাম। আমার কয়েকটা রিপোর্টের প্রিন্ট আউট দরকার ছিল। অফিসের প্রিন্টার তো ইন দ্য ভোগ অফ মা। তা আপনি কি দয়া করে বাইরের ওই মা তারা জেরক্স সেন্টার থেকে 10 পাতা প্রিন্ট আউট এনে দিতে পারবেন? হ্যাঁ পারুনি কেন, তবে একটু দেরি হবে। কেন প্রভু দেরি হবে কেন? এডিজি সাহেব এক গাদা কাগজ দিয়েছেন, জেরক্স করতে হবে। ব্যাংকের লোক এসে বসে আছে, সাহেব ওই হোম লোন নেবেন তো, তাই। চাকলাদা সাহেব আবার একটা ফ্ল্যাট কিনছেন? বাহ, তাহলে বড় সাহেবের হোম লোনের কাগজ জেরক্স হয়ে গেলি দয়া করে আমার কাজটা করে দেবেন স্যার। ওকে আগে ছাড়। এক পাটি দাঁত দেখিয়ে পিয়ন সাহেব অন্তর্হিত হলেন। হ্যাঁ স্যার, এবার বলুন কি বলছিলেন?
বলছিলাম, শুধু শুধু রূপা সামন্তকে আলাদা করে সন্দেহ করে লাভ নেই। একটু মাথা খাটালেই বুঝবে এই অ্যাকাউন্ট ডিটেলস হাতাবার সুযোগ সবার কাছেই ছিল। এখন কে ভিকটিমদের মোবাইলে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে এবং কিভাবে, সেইটে বার করাই হচ্ছে আমাদের কাজ। নইলে সবই যে উটের পাকস্থলী হয়ে যাবে ভায়া। মনোজেন্দ্র গোঁজ হয়ে বসে রইল। বোঝা গেল কথাটা তার মনোপুত হয়নি। প্রফেসর মুখার্জি সামান্য হেসে মনোজেন্দ্রের পিঠ চাপড়ে বললেন, চিয়ার আপ মাই বয়, মুখখানা এমন তুম্ব করে বসে থাকার কিছু হয়নি। চলো কাজে নামা যাক। এখন বাজে বেলা 11টা। এখন এখান থেকে রওনা দিলে 12টার আগে গড়িয়া বা সোনারপুর পৌঁছতে পারবো না? আরামসে, কিন্তু কার সঙ্গে দেখা করবেন? পলাশবাবু তো অফিসে, আর ওর বাবা মা বোধ হয় বাড়িতে নেই, কোথায় কোনো এক আত্মীয়ের বাড়ি গেছেন। তার মানে অলরেডি সম্ভাব্য অপরাধীদের ওপর ওয়াচ রাখা শুরু করে দিয়েছে। এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট। কি বললেন স্যার? ও না না, আমি অন্য কাজে যাব। হরি হে দীনবন্ধু, পার করো বাবা। দীনবন্ধু অ্যান্ড্রিউজের প্রিন্সিপাল মোহন গড়াই প্রফেসর মুখার্জির পূর্ব পরিচিত। দেখা হতেই দুজন দুজনকে সমাদর করে বসালেন। কিছুক্ষণ আলাপচারিতার পর গড়াইবাবু জিজ্ঞাসা করলেন, বলুন প্রফেসর মুখার্জি, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? আপনাদের এখানকার দুটি ছাত্রের ঠিকুজি কুরুজি চাই স্যার। নাম কিংসুক রাহা আর পলাশ রাহা, দুজনেই কমার্স স্ট্রিমের স্টুডেন্ট। দাদাটি অর্থাৎ কিংসুক দিল্লি থেকে বিকম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করে বিদেশ যায়, তারপর আর দেশে ফিরে আসেনি। মোহন গড়াই মোবাইল ফোনটা বের করে বোতাম টিপতে গিয়ে বললেন, যা, কি হলো? চার্জ শেষ। ওদিকে চার্জারটাও বাড়িতে ফেলে এসেছি। দুলাল, দুলাল, এই কে আছিস? দুলালকে একবার আসতে বলতো। একটু পরেই অফিস থেকে একটা শিরিঙ্গে মার্কা লোক দৌড়ে এলো। ডাকছিলেন স্যার? হ্যাঁ, তোমার ওই কি পাওয়ার ব্যাংক না কি একটা ব্যাঙের মাথা আছে, ওটা একটু দিয়ে যাও তো। ফোনে একদম চার্জ নেই। আর শোনো, এদের মাখনবাবুর কাছে নিয়ে যাও। প্রফেসর মুখার্জি, আমাদের মাখনবাবু হচ্ছেন এই কলেজে জীবন্ত এনসাইক্লোপিডিয়া। 22 বছর বয়সে এই কলেজে জয়েন করেন ক্লার্ক হিসাবে। এখন এক্সটেনশনে আছেন অ্যাডমিশন ডিপার্টমেন্টের হেড হিসাবে। বয়স 60 আর মেমোরি একেবারে কম্পিউটারের মতো। কর্মজীবনের 38 বছর ধরে যত স্টুডেন্ট দেখেছেন সবার কথা মনে আছে। উনি আপনাদের হেল্প করতে পারবেন। মাখনবাবুকে দেখলে পুরনো দিনের সিনেমার হেড স্যারদের কথা মনে পড়ে যায়। কালো আবলুস কাঠের মতো গায়ের রং, এক মাথা সাদা ধবধবে চুল আর পরনে ধুতি পাঞ্জাবি। মানুষটি দুজনকে সমাদর করে বসালেন। তারপর দুজনের নাম শুনে খানিক ভুরু কুঁচকে বললেন, কিংসুক রাহা, কমার্স, 2011 ব্যাচ। প্রফেসর মুখার্জি দুহাত জোর করে বললেন, ধন্য আপনার স্মৃতিশক্তি, ওরকমই হওয়ার কথা। একটু দেখে বলবেন প্লিজ। বৃদ্ধ ভদ্রলোক টুকটুক করে কম্পিউটারের সামনে গিয়ে বসলেন। মন দিয়ে একটা একটা কি প্রেস করে বেশ কিছু ডকুমেন্ট খুললেন। মনোজেন্দ্র ফিসফিস করে বলল, আরে বাস, ভদ্রলোক এই বয়সেও কম্পিউটার চালাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে বয়সটা কোনো বাধা নয় মনু, ইচ্ছেটাই আসল। একটু পরেই স্ক্রিনে দুই ভাইয়ের অ্যাডমিশন ডিটেলস ফুটে উঠল। প্রফেসর মুখার্জি নোট করে নিলেন। কিংসুক রাহা, ডেট অফ বার্থ 16/8/1990, ডেট অফ অ্যাডমিশন 1/5/2008। আর পলাশ রাহা, ডেট অফ বার্থ 9/9/1994, ডেট অফ অ্যাডমিশন 10/5/2012। মনোজেন্দ্রকে বললেন, দুজনের ছবি মোবাইলে সেভ করে নাও তো মনু। আর ওদের মায়ের ডিটেলস নেবেন না? মা? এখানে মা এলো কোথা থেকে? রমলা রক্ষিত, এদের মা। সেও তো এই কলেজেরই ছাত্রী ছিল। বলেন কি? দাঁড়ান, রমলার ডিটেলসও বার করছি। এবার আর কম্পিউটার নয়, বৃদ্ধ ভদ্রলোক একটা হাঁক দিলেন। দুলাল, এই দুলাল, এই 1970-এর রেজিস্টারটা একবার নিয়ে আয় তো।
একটু পরেই দুলালবাবু এসে একটা মোটা রেজিস্টার খাতা দিয়ে গেলেন। একটা ডাস্টার দিয়ে তার ধুলো ঝেড়ে ধীরে ধীরে পাতা উল্টাতে লাগলেন। একটু পরে একটা পাতায় এসে থামলেন তিনি। এই নিন। প্রফেসর মুখার্জি আর মনোজেন্দ্র ঝুঁকে পড়লেন পাতাটার ওপর। একটা বেনি ঝোলানো মেয়ের ছবি, পাশে ডিটেলস লেখা, ডেট অফ বার্থ 15/2/1969, ডেট অফ অ্যাডমিশন 2/1/1986। মনোজেন্দ্র ঝটপট ছবি তুলে নিল পাতাটার। ভারী চমৎকার মেয়ে, খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতো। একবার রবীন্দ্র জয়ন্তীতে গেয়েছিল, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আহা, এখনো কানে লেগে আছে। আমাকে ভারী ভক্তি শ্রদ্ধা করতো মেয়েটা। কলেজ শেষ করেই বিয়ে করে ফেলে। ওর বিয়েতেও খেয়ে এসেছিলাম। দিনটা এখনো মনে আছে, 1989-এর শেষ দিন, 31শে ডিসেম্বর। প্রফেসর মুখার্জি খাতাটা হাতে তুলে নিলেন। তিনিও ওই ব্যাচেরই স্টুডেন্ট। মমতার সঙ্গে ফটোগুলো উল্টাতে লাগলেন। উল্টাতে উল্টাতে একটা পাতায় এসে চমকে উঠলেন তিনি। চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠল। সেটা মাখনবাবু এবং মনোজেন্দ্র দুজনেই লক্ষ্য করলেন। নামটা দেখে মাখনবাবু বললেন, হ্যাঁ, এও তো আমাদেরই স্টুডেন্ট, ওই ব্যাচেরই। আজকাল খুব বড় বিজনেসম্যান হয়েছে শুনেছি। পরের বছর কলেজের কোনো ফাংশনে ডাকবো ভাবছি। প্রফেসর মুখার্জির হাতে ধরা পাতার ওপর বড় বড় করে লেখা, অয়ন রায়চৌধুরী। পরদিন দুপুর নাগাদ মনোজেন্দ্র কল করল প্রফেসর মুখার্জিকে। স্যার, বাড়িতে আছেন নাকি? আজই ব্রাদার, এখন সেমিস্টার ব্রেক চলছে, স্টুডেন্টদের খাতা চেক করছি, চলে এসো। মনোজেন্দ্র চলে এলো ঘড়ির কাঁটা একটার ঘর ছোঁয়ার আগেই। এসেই হাঁক দিয়ে বলল, বৌদি, আমি কিন্তু খেয়ে যাব। সকালে ব্রেকফাস্ট অবধি করার টাইম পাইনি, হেভি খিদে পেয়েছে। সে কি হে, সকাল থেকে নেমে পড়েছো দেখছি। তা লাঙল চালিয়ে পেরে কিছু? চপ্পল খবর আছে স্যার, আর সেই সঙ্গে ইন্টারেস্টিং কিছু অবজারভেশন। বলে যাও। এই পলাশ রাহা আর মোহন ঝুনঝুনওয়ালার কল রেকর্ডস একেবারে নিষ্পাপ, মানে ওই গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা আর কি। তবে ইন্টারেস্টিং হচ্ছে অয়ন রায়চৌধুরীর কল রেকর্ডস। ভাগ্যিস আপনি বলেছিলেন। কি জানলে? অয়ন রায়চৌধুরীর সঙ্গে রূপা সামন্তর অ্যাফেয়ার আছে, তাই তো? দেখুন, অ্যাফেয়ার কিনা বলতে পারবো না, তবে ভদ্রলোক প্রায় রাতের বেলা রূপা সামন্তকে ফোন করতেন। রূপা ম্যাডামও কল করতেন অয়নবাবুকে, এবং সেটাও যখন অয়নবাবু ট্যুরের জন্য বাড়ির বাইরে থাকতেন তখন। বটে, আন্দাজ একটা করেছিলাম। আর কিছু? আর একজনকে রেগুলার কল করতেন অয়নবাবু, রমলা রাহা ওরফে রমলা রক্ষিত। এটা কালই আন্দাজ করেছিলাম, নইলে পলাশ রাহা অত টাকা মাইনের চাকরি পেত না। ভেবেছিলাম এমনি হয়তো বন্ধুকৃত্য করেছেন, কিন্তু এ তো দেখছি ওল্ড ফ্লেমের কেস। 100%। ওই ব্যাচের একজনকে ফেসবুকে খুঁজে পেয়েছি। ভদ্রলোক এখন নবান্নতে বসেন, ভূমি রাজস্ব দপ্তরে কাজ করেন। তিনি তো কনফার্ম করলেন, ইয়েস, রমলা রক্ষিত আর অয়ন রায়চৌধুরীর মধ্যে ঘোর প্রেম ছিল। কলেজে দুজনে কাপল হিসেবে বেশ ফেমাসও ছিলেন। তারপর কলেজ থেকে পাশ করার পরে তড়িঘড়ি রমলা দেবীর বাবা মেয়ের বিয়ে ঠিক করে দেন। আর সেই দুঃখে অয়নবাবুও নাকি কোথাও হাওয়া হয়ে গিয়েছিলেন বেশ কয়েক বছরের জন্য। আরে বাস, কামাল করে দিয়েছো তো। যদিও রমলা দেবীর তড়িঘড়ি করে বিয়ে দেওয়ার কারণটা আমি জানি। মানে কি জানেন? চোখ কান খোলা থাকলে তুমিও জানতে পারতে। আর অয়নবাবু খুব সম্ভবত দুঃখে নয়, ভয়ে হাওয়া হয়েছিলেন। সে যাই হোক, বলে যাও। পলাশ রাহা খুব শান্ত টাইপের লোক, স্কুলে পাড়ায় ভালো ছেলে হিসেবে সুনাম আছে। কিন্তু ওর দাদা কিংসুক রাহা যেমন ইন্টেলিজেন্ট তেমনই ডানপিটে ছিলেন। তিনি এমকম করতে দিল্লি যান, তারপর তার আর কোনো খোঁজ খবর নেই। কোনো খবর নেই আবার কি? কিংসুক রাহার দিল্লি থেকে বিদেশ যাত্রার পুরো ঘটনাটাই তো আমরা জানি। এখানেও একটা কেস আছে স্যার। আমি কিংসুক রাহার এমকম পড়ার সময়ের এক ফ্রেন্ডের খোঁজ পেয়েছি। ভদ্রমহিলা কলকাতার মেয়ে, দিল্লি গিয়েছিলেন এমকম করতে। সেখানে কিংসুকের সঙ্গে আলাপ। তিনি বলছেন এমকম করার পরেই কিংসুক রাহা নাকি একদম হঠাৎ করেই উধাও হয়ে যান। অনেক চেষ্টা করেও তার খোঁজ পাওয়া যায়নি। আই সি। তাহলে বলছো পলাশ রাহা তার দাদার ব্যাপারে মিথ্যে বলেছেন? নাও হতে পারে,
হয়তো এই মহিলা ডিগ্রি কমপ্লিট করার পর তার বন্ধুর তেমন কোনো খোঁজখবর রাখেননি। কারেক্ট, তাও হতে পারে। তা কি নাম সেই ম্যাডামের? শালিনী ঝুনঝুনওয়ালা। বটে। তা এনাকে তুমি চিনলে কি করে? ইনি পার্ট টাইম সমাজসেবা আর পার্ট টাইম চাকরি করেন। লাস্ট চাকরি কলকাতাতেই করেন, তারপর দিল্লি চলে যান। এখন একটা এনজিওতে রয়েছেন। ইউ আর ইয়েট টু আনসার মাই কোশ্চেন মনু। এনাকে চিনলে কি করে? ফেসবুক থেকে কিংশুকরাহার কলেজ, ইয়ার এসব দিয়ে সার্চ করি, সেই লিস্টেই এনাকে পাই। এনাকে দেখলাম মোহনদাস ঝুনঝুনওয়ালা আর পলাশ সাহা দুজনেরই ফ্রেন্ড লিস্টে আছেন। তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, তারপর সেখান থেকেই আলাপ পরিচয় করে। বুঝেছি। এমনিতেই সুন্দরী মহিলারা তোমার প্রতি একটু দ্রুতই দুর্বল হয়ে পড়েন। সেটা কথা নয় স্যার, কথা হচ্ছে যে এই শালিনী ঝুনঝুনওয়ালা হচ্ছেন মোহন ঝুনঝুনওয়ালার মেয়ে, তাই তো? হ্যাঁ, শুধু তাই নয়, ইনি পলাশ রাহার আগে অয়ন রায়চৌধুরীর সেক্রেটারি হিসেবে কাজ করতেন। এটাই বলতে চাইছো তো? মনোজেন্দ্র নিচু হয়ে প্রফেসর মুখার্জির পা দুটো খুঁজতে লাগলো। মুখার্জি সাহেব হাঁ হাঁ করে উঠলেন। আহা, করো কি, এখনই স্নান করে এসেছি, এসব ধুলো টুলো কিছু পাবে না বাবু। আপাতত গাত্রোত্থান করো। শিগগিরই একবার অয়ন রায়চৌধুরীর অফিসে যাও। কি কি জিজ্ঞেস করতে হবে বলে দিচ্ছি, তার উত্তরগুলো আমাকে তুমি ফোনে জানাবে। তারপর আমি যা বলবো ঠিক সেটাই করবে। আর আপনি আমাকে রূপা সামন্তর অফিসে নামিয়ে দাও। সাইবার মিত্তিরকে বলো ওখানে পত্রপাঠ চলে আসতে। কিন্তু ওয়ারেন্ট ছাড়া তো কর্তাগিন্নিকে গ্রেপ্তার করতে পারবো না স্যার, ওর জন্য তো টাইম লাগবে। সে আমার উপর ছেড়ে দাও। লেটস মুভ কুইকলি। এখনই কোনো লিড পেলেন নাকি? আজ্ঞে হ্যাঁ, শুধু একটা ব্যাপার এখনো ক্লিয়ার হচ্ছে না। কি স্যার? সেটা এখনই বলছি না, আর একটু ভাবতে দাও। গাড়ি এলো উল্টো ডাঙার মোড়ে। এখন দুপুর বলে জ্যামজট একটু কম, নইলে সর্বক্ষণ গাড়ির হর্ন চেল্লামিল্লি এসবে জায়গাটা একেবারে নরকগুলজার হয়ে থাকে। তার উপর যুক্ত হয়েছে ট্রাফিকের রবীন্দ্রসঙ্গীত। এখন যেমন বাজছিল ফাগুন হাওয়ায় হাওয়ায়। প্রফেসর মুখার্জি গানের সঙ্গে সঙ্গে মাথা দোলাচ্ছেন। গানের স্থায়ী চলছে এখন। গানটা গুনগুন করে গাইতে গাইতে হঠাৎ একেবারে স্থির হয়ে গেলেন প্রফেসর মুখার্জি। অস্ফুটে বললেন, ইস, কি মূর্খ আমি! কাল মাখনবাবু বললেন, অথচ কেস সলভ হয়ে গেছে। মনু, তুমি আমাকে নামিয়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব অয়নবাবুর অফিসে যাও, কুইক। তাহলে বলছেন এভাবেও সম্ভব? 100% সম্ভব, এবং আমি নিশ্চিত এভাবেই হয়েছে। নইলে ভাবুন না, যে ফোন বাইরে থেকে কোনো মতেই অ্যাক্সেস করা সম্ভব নয়, সেখানে ম্যালওয়্যার ইনস্টল করা হলো কিভাবে? আর অ্যাকাউন্ট ডিটেলস? সেটা বলতে পারবো না স্যার, তবে যেভাবে অপরাধী পুলিশকে ধোঁকা দিয়ে হাওয়া হয়ে গেছে তাতে বোঝা যায় যে সে অতি ঘোরের লোক। কিভাবে এসব তথ্য হাতাচ্ছে কে জানে। বুঝলাম মিত্তির মশাই, এখন পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো ক্লিয়ার। শুধু একটা খটকা এখনো যাচ্ছে না, তার জন্য আরো কিছু তথ্য লাগবে। সেটা হলেই। হ্যালো মনু, অয়ন রায়চৌধুরীকে জিজ্ঞেস করো উনি কখনো অফিসের কারো চার্জার বা পাওয়ার ব্যাংক নিয়ে ওর ওই ব্যাংকিংয়ের জন্য আলাদা করে রাখা মোবাইলে চার্জ দিয়েছিলেন কিনা। ওপার থেকে মনু কিছু একটা বলল। সেটা শুনে প্রফেসর মুখার্জির মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। অয়নবাবুকে বলো ওই পাওয়ার ব্যাংকটা আবার নিতে, তারপর ওটা নিয়ে স্ট্রেট রূপা ম্যাডামের অফিসে চলে এসো। ওটা মিত্তির মশাইকে দিতে হবে। আরে হ্যাঁ রে বাবা, যা ভাবছো তাই। পেপার ওয়ার্কস কি কি লাগে দেখে নাও। কি বললে? মানে অয়নবাবুকে পাওয়ার ব্যাংকটা ফেরত দেওয়ার সময় কি বলবে? বলো যে ভুল করে তুমি নিয়ে চলে এসেছো। ইয়েস, দ্যাটস ইট। আর তোমার যে টিম কাদের কাদের নাকি শ্যাডো করছে, সেই টিমকে অ্যালার্ট থাকতে বলো। অয়ন রায়চৌধুরীর অফিসের গেটের ঠিক উল্টো দিকে একটা ঠেলার সামনে দাঁড়িয়ে গোগ্রাসে ব্রেড অমলেট খাচ্ছিলেন প্রফেসর মুখার্জি। ডাবল এগ উইথ এক্সট্রা কাঁচা লঙ্কা। তার পাশে দাঁড়িয়ে দ্রুত সিগারেট টানছিল মনোজেন্দ্র।
মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে চাপা উত্তেজনায় টকবক করে ফুটছে সে। খাবার শেষ করে ঝালের চোটে আহা উহু করতে করতে এদিকে ফিরলেন প্রফেসর মুখার্জি। তারপর রুমাল বের করে চোখের জল মুছে বললেন, দোকানটা কখন খুলবে খোঁজ পেলে? আশেপাশের দোকানদারেরও তো বলছে এতক্ষণ খুলে যাওয়ার কথা, কেন যে খুলছে না বুঝতে পারছি না। তো যতক্ষণ না করে ততক্ষণ কি আপনি ব্রেড অমলেটই খেয়ে যাবেন? ঘড়ি দেখলেন প্রফেসর মুখার্জি, তারপর ভুরু কুঁচকে বললেন, শুধু ব্রেড অমলেট কেন, ঘুগনিও খেতে পারি, কিন্তু দোকানটা খুলছে না কেন? একবার খবর নাও তো মনু, দেখো তো পলাশ সাহা অফিসে এসেছেন কিনা। ফোন তুলে পলাশকে কল করল মনোজেন্দ্র। The subscriber is currently switched off. Please try after some time. इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है. कृपया थोड़ी देर बाद এক্ষুনি সোনারপুর থানাকে অ্যালার্ট করো, যেন ফোর্স নিয়ে পলাশ সাহার বাড়িতে যায় আর ওকে ইনক্লুডিং ওর মা বাবাকে বসিয়ে রাখে। আর তোমার টিমকে বলে দাও উইকেন্ডে পলাশবাবুর যে মাসতুতো ভাই দেখা করতে আসেন তাকে যে করে হোক আটক করতে। সে কি, কেন? তার কারণ উনি মিস্টার অশোক সাহা ওরফে কিংসুক রাহা, এই ক্রাইমের মাস্টার মাইন্ড। আড্ডা জমেছিল চায়না টাউনে, বিগ বস রেস্তোরাঁর টপ ফ্লোরে। মনোজ চাকলাদারের সৌজন্যে একটি নিরিবিলি কোণা পাওয়া গেছে, সেখানেই বসেছিলেন সবাই। সবাই বলতে মনোজেন্দ্র, প্রফেসর মুখার্জি, অয়ন রায়চৌধুরী, রূপা সামন্ত, সৌরভ মিত্র এবং এডিজি সাহেব স্বয়ং। পার্টি থ্রো করেছেন রায়চৌধুরী সাহেব। একটা জুসের গ্লাস হাতে তুলে নিয়ে তিনি বললেন, মাই সিনসিয়ার থ্যাঙ্কস টু পুলিশ ডিপার্টমেন্ট। ওরা এত তাড়াতাড়ি অপরাধীকে আইডেন্টিফাই না করতে পারলে টাকাটার কোনো হদিশই পাওয়া যেত না। অপরাধী না স্যার, অপরাধীরা বলুন। দুই ছেলে আর বাবা মা মিলে যে এত বড় একটা র্যাকেট খুলে বসবে, তাও আমারই অফিসের নিচে, বুঝতেই পারিনি। আর পলাশকে তো আমি পছন্দই করতাম, কি করে যে এই মতিভ্রম হলো ওর। আসলে লোভ সামলাতে পারেননি। মেন সেন্টার হচ্ছে ওই মনোজ পণ্যা নামে জেরক্স কাম মোবাইল অ্যাক্সেসরিজের দোকানটাই। ওখান থেকে ছোট ছেলে আর বাপ মিলে জাল ছড়াতো, আর জাল টেনে মাছ তুলতো বড় ছেলে। দোকানটার মালিককে? আনফর্চুনেটলি দোকানটার মালিক আমি, সৌরভবাবু। কাজে লাগছে না দেখে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিই। পরে শুনি পলাশই দোকানটা বাবার নামে ভাড়া নিয়েছে, জেনে খুশি হয়েছিলাম। সবে স্টার্টার এসেছে, তারই একটা মুখে পুরে এডিজি মনোজ চাকলাদার বললেন, এবার বলুন মামাবাবু, কি করে এই গ্যাংটাকে আইডেন্টিফাই করলেন? এতক্ষণ ঊর্ধ্বনেত্র হয়ে বসেছিলেন প্রফেসর মুখার্জি। তার হাতে একটি বাকার্ডির গ্লাস। একটু নড়ে চড়ে বসে এবার তিনি বলা শুরু করলেন। প্রথম দিকে ক্লিয়ার হয়ে গিয়েছিল যে এই কেসটা ঠিক টিপিক্যাল জামতারা মার্কা সাইবার জালিয়াতির কেস নয়। প্রথমত অয়ন রায়চৌধুরীর ফোনে কি করে ম্যালওয়্যার ইনস্টল হলো সেটা বুঝতে পারছিলাম না, কারণ তার কাছে না কোনো ফোন না কোনো সাসপিসিয়াস লিঙ্ক এসেছিল। দ্বিতীয়ত ঠিক এইভাবে রিসেন্টলি ওই সেক্টর 5 চত্বরেই অনেক লোকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে। জামতারা গ্যাং সচরাচর এমন এলাকা ভিত্তিক অপারেশন চালায় না। ফলে আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল দুটো। এক, কি করে এই ম্যালওয়্যারটি অয়নবাবুর মোবাইলে এলো। দুই, কি করে অয়নবাবুর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অপরাধীদের হাতে গেল। এইসব কেসে পুলিশ সচরাচর ব্যাংকিং ট্রেইল দেখে, মানে টাকাটা কোথায় গেছে, কার অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে ইত্যাদি। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রানজাকশন হলে সেসব অ্যাকাউন্টের মালিকদের হদিশ পাওয়া যায়। পাওয়া যায় না ক্যাশ নিয়ে কেউ উধাও হলে। তাই চট করে কোনো অ্যাকাউন্টে অত টাকার নগদ ট্রানজাকশন সব ব্যাংকই সন্দেহের চোখে দেখে। টাকা জমা করতে হলে প্যান কার্ড লাগে, আর ব্যাংক ম্যানেজারও চেনা জানা কাস্টমার ছাড়া কোনো বেগানা লোককে এত টাকা জমা দিতে বা তুলতে দেবেন না। সেটাই সবচেয়ে কার্যকরী উপায় অপরাধীদের পাকড়াও করার। কিন্তু এক্ষেত্রে দেখা গেল সর্ষের মধ্যেই ভূত। ব্যাংক ম্যানেজার নিজেই আসল অপরাধী। তাঁরই ব্যাংকে জালিয়াতির টাকা জমা পড়েছে আর তিনি সেইটা নিয়ে উধাও হয়েছেন এমনভাবে যে তার টিকিরও খোঁজ পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে অপরাধের সোর্সে ফেরাই সাব্যস্ত হল। অর্থাৎ
মোডাস অপারেন্ডিটা আগে খুঁজে বার করা। আমরা প্রথমেই আমাদের সন্দেহের বৃত্তে 4 জনকে নিলাম, যাদের কাছে অয়ন রায়চৌধুরীর ব্যাংকের ডিটেলস থাকা সম্ভব। তাদের মধ্যে আমাদের মনে হলো অপরাধী হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ম্যাডাম রূপা সামন্তর। এরকম মনে হওয়ার কারণ? কারণ প্রথমত, আপনি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, আপনার সব ক্লায়েন্টদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনার কাছে থাকা স্বাভাবিক। দ্বিতীয়ত, আপনার অফিস সল্ট লেকে সেক্টর 5 থেকে খুব বেশি দূরে নয়, আর আমরা জানি যে অপরাধী বা অপরাধী চক্র সেক্টর 5-এ চাকরি করে বা তার আশেপাশের বাসিন্দাদেরই টার্গেট করেছে। আর তৃতীয়ত, আপনার নামে একবার পুলিশ কেস হয়েছে। আরে মশাই, চুরি চামারির কেসে পুলিশ কেস ফাইল হয়নি। লাস্ট কোম্পানিতে আমি নোটিস পিরিয়ড সার্ভ না করে জাস্ট হাওয়া হয়ে গিয়েছিলাম, তাই কোম্পানি অ্যাবসকন্ডিং বলে পুলিশে অভিযোগ দায়ের করে। পরে অবশ্য সেসব মিটে যায়। হ্যাঁ, সেটা আমরা পরে জেনেছি। যাই হোক, মোটামুটি আপনি আর মোহনদাস ঝুনঝুনওয়ালা ছিলেন আমাদের প্রাইম সাসপেক্ট। পলাশবাবুও ছিলেন বটে, কিন্তু আমাদের মনে হয়েছিল তার কাছে আপনার মতো এই জালিয়াতিটা করার অত আধুনিক উপায় ছিল না। তদন্ত করতে নেমে আমরা বেশ কিছু তথ্য পাই, যাতে আমার মনে হয় শুধু টাকা চুরি নয়, এর পেছনে অন্য একটা মোটিভও থাকতে পারে। আমরা পলাশ এবং কিংসুকের ব্যাপারে খোঁজ করতে গিয়ে দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজে গিয়েছিলাম। সেখানে গিয়ে 2টো আশ্চর্য সত্য আবিষ্কার করি। 1, পলাশ কিংসুকের মা রমলা রক্ষিত ওই কলেজের স্টুডেন্ট ছিলেন, আর একই ব্যাচে অয়নবাবুও ছিলেন। আমরা আরও খোঁজ নিয়ে জানতে পারি যে রমলা দেবী এবং অয়নবাবুর মধ্যে গভীর প্রণয়ের সম্পর্ক ছিল। অয়ন রায়চৌধুরী অস্বস্তিতে একটু নড়ে চড়ে বসলেন। ওয়েল প্রফেসর, আমার অতীতের ঘটনার সঙ্গে এই বর্তমান কেসের কোনো সংযোগ নেই আশা করি। আমি এই নিয়ে আলোচনা করতে উৎসাহী নই। আছে 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 রায়চৌধুরী মশাই, খুব গভীর সম্পর্ক আছে। বলে যাচ্ছি, শুনুন, ভুল হলে ধরিয়ে দেবেন কেমন? আমরা অয়ন রমলার ব্যাচের এক ভদ্রলোকের খোঁজ পাই, যিনি আমাদের জানান যে কলেজ পাশ করার পরই রমলার বিয়ে হয়ে যায়। অয়ন রায়চৌধুরী মনের দুঃখে উধাও হয়ে যান, কিন্তু আমি কাল দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজে গিয়ে এমন কিছু সূত্র পাই যাতে মনে হয় যে কেসটা তা নয়। রেজিস্টার থেকে জানতে পারি কিংসুক রাহার ডেট অফ বার্থ হল 16 আগস্ট 1990। ওদিকে কথায় কথায় ওখানকার অফিসের এক পুরনো কর্মচারী মাখনবাবু তিনি জানান যে তিনি নাকি রমলার বিয়ে অ্যাটেন্ড করেন। সেটা ছিল 1989 এর শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর। অর্থাৎ রমলার যখন বিয়ে হয় তখন তিনি অলরেডি 1.5 বা 2 মাসের প্রেগন্যান্ট। চারিদিকে অস্বস্তিকর নীরবতা। অয়ন রায়চৌধুরী 2 হাতে মাথা নিচু করে কপালের রগ টিপে বসে আছেন। বিয়েতে আপত্তিটা কার ছিল? আপনার বাবার? ধীরে ধীরে ওপর নিচে 2 বার মাথা নাড়লেন অয়ন রায়চৌধুরী। কারণ কি? রমলারা খ্রিস্টান ছিল বলে? বাবাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তিনি কিছুতেই শুনলেন না। কিন্তু স্যার, রমলা দেবী যে খ্রিস্টান সেটা আপনি জানলেন কি করে? ওহ মনু, চোখ কান একটু খোলা রাখতে হবে তো। শুনলে না, রমলা দেবীর বিয়ে হয়েছিল ডিসেম্বরের লাস্ট দিনে। ওটা বাংলার পৌষ মাস। পৌষ মাসে হিন্দু শাস্ত্র মতে বিয়ে নিষিদ্ধ। এক্স্যাক্টলি। অতঃপর রমলার বিয়ে হয়ে গেল। ভয়ে হোক বা বিরহে অয়ন রায়চৌধুরী উধাও হয়ে গেলেন, কলকাতার বাইরে চাকরি নিলেন। আবার তিনি পাবলিক ফিগার হিসেবে ফিরে এলেন কয়েক বছর আগে। তখন তিনি বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট। রমলা দেবী তার পুরনো প্রেমিককে ফিরে পেয়ে আবার যোগাযোগ করলেন। তাদের আর্থিক অবস্থা তখন পড়ে গেছে। তিনি কিংসুকের কথা বলে অয়ন রায়চৌধুরীর কাছে বিভিন্ন সুযোগ সুবিধা দাবি করতে লাগলেন। ব্ল্যাকমেইল বলাটা হয়তো খুব রুড শোনাবে, তবে এতদিন বাদে এসে যদি জানা যায় যে বিখ্যাত উদ্যোগপতি অয়ন রায়চৌধুরীর একটি অবৈধ পুত্র সন্তান আছে, সেটা একটা সেন্সেশনাল খবর বই কি। সুতরাং অয়নবাবু যতটা পারলেন রমলা দেবীর দাবি মেনে নিলেন। পলাশ রাহাকে বেশ মোটা টাকায় নিজের সেক্রেটারি হিসেবে নিয়োগ করলেন। নইলে একজন সাধারণ বিকমের পক্ষে সেক্রেটারি হয়ে অত টাকা স্যালারি পাওয়া প্রায় স্বপ্ন।
এছাড়া আরো কিছু সাপোর্ট করতেন কিনা জানি না, তবে খুব সদ্য রাহা ফ্যামিলি গড়িয়ার ভাড়া বাড়ি ছেড়ে সোনারপুরে নিজেদের বাড়ি করে উঠে গেছিল। এত টাকা ওরা কোথায় পেল সে একমাত্র মিস্টার রায়চৌধুরী বলতে পারবেন। এদিকে কিংসুক তখন দিল্লিতে। সেখানে তার সঙ্গে আলাপ হলো জনৈক শালিনী ঝুনঝুনওয়ালার, মোহনদাস ঝুনঝুনওয়ালার মেয়ে। এখানে বলে রাখা ভালো, মোহনদাস আমাদের একবার বলেছিলেন যে তিনি অয়ন রায়চৌধুরীর পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জানেন। কিভাবে জানলেন সেটা উনি বললেন না। আমার ধারণা অয়ন রায়চৌধুরী যেখানে যেখানে সরাসরি টাকা দিতে পারতেন না বা টাকা নিতে পারতেন না, সেসব কাজকর্ম প্রাণের বন্ধু মোহনদাসের থ্রু দিয়েই হতো। কিংসুক অত্যন্ত বুদ্ধিমান ছেলে, কিন্তু তার মধ্যে একটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ক্রিমিনাল লুকিয়েছিল। ইন্টেলিজেন্ট লোক যদি শয়তানি করতে শুরু করে, তাকে ধরা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। শালিনীর মারফত কিংসুক জানতে পারত তার জন্মদাতা পিতা ক্রমেই কত বড়লোক হয়ে উঠেছেন, অথচ সে সেই সম্পত্তির কিছুই পাচ্ছে না। রমলা দেবী কিংসুকের কথা বলে এবার একটা এককালীন মোটা টাকা দাবি করলেন। এইবার অয়ন রায়চৌধুরী বেঁকে বসলেন। তিনি অত টাকা দিতে সাফ সাফ মানা করে দিলেন। বললেন যে চাকরি দিতে পারেন, কিন্তু একলপ্তে অত টাকা দিতে পারবেন না। কি ঠিক বলছি তো মিস্টার রায়চৌধুরী? একবার যদি ব্ল্যাকমেইলারের দাবি মেনে নেওয়া হয়, তাহলে সে আরো পেয়ে বসে। আমি আউট অফ কম্প্যাশন পলাশকে চাকরিটা দিয়েছিলাম। আপনি যেমন বললেন, তার যোগ্যতার থেকে অতিরিক্ত মাইনে দিয়ে। কিংসুক চাইলে তাকেও দিতাম, কিন্তু ওভাবে ব্ল্যাকমেইল হতে আমার আপত্তি আছে। কিংসুক আর রমলা নিশ্চিত হয়ে গেলেন যে অয়ন সরাসরি টাকা দেবেন না। এদিকে অয়নবাবুকে আর 5টা সাধারণ লোকের মতো ব্ল্যাকমেল করা যায় না। অর্থাৎ ক্ষমতা, প্রতিপত্তি তিনটেতেই তিনি অনেক ওপরে। তিনি মোহনদাস আর শালিনী মারফত দিয়ে কিংসুককে বলে দিলেন যে এর বেশি বাড়াবাড়ি করলে এবার তিনি ব্যবস্থা নেবেন। কিংসুক বুঝল ওভাবে হবে না। আমার ধারণা কিংসুক বহুদিন ধরেই জামতাড়া গ্যাং স্টাইলের কোনো ফিশিং অপারেশন চালাতো। সে একজন সাইবার ক্রাইম এক্সপার্ট বললেই চলে। তাই সে উধাও হয়েছিল বেশ কিছুদিন। শালিনীও তার খোঁজ পায়নি। এই বিদ্যেটা তখন থেকেই তার হাত পাকানো। কারোর অ্যাকাউন্ট এমবেজল করার পর কি করে মানি ট্রেইল কভার করতে হয় সে নিয়ে সে একেবারে দক্ষ হয়ে উঠেছিল। তখন সে নতুন ফাঁদ পাতল, আর তাতে জড়িয়ে পড়ল পুরো রাহা ফ্যামিলি। কিংসুক রাহা যে প্ল্যান করেছিল তার তুলনা নেই। সেই প্ল্যান মতো অয়ন রায়চৌধুরীর অ্যাকাউন্ট থেকে 50 লাখ হাপিস হয়ে গেল। টাকাটা জমা পড়ল এক কোঅপারেটিভ ব্যাংকের প্রত্যন্ত গ্রামাঞ্চলের ব্রাঞ্চে, যেখানে শ্রী কিংসুক আগে থেকেই ম্যানেজার হয়ে বসে আছেন। তিনি প্রতি উইকেন্ডে সোনারপুরের বাড়িতে আসতেন পলাশের মাস্তুতো দাদা হিসেবে। সোনারপুরে রাহা ফ্যামিলি নতুন এসেছে। নতুন প্রতিবেশীরা কেউ কিংসুককে ছোটবেলায় দেখেননি। তারা জানালেন যে কিংসুক আমেরিকা গিয়ে মা বাবাকে ভুলে গেছে। কিংসুক টাকা তুলে জাস্ট হাওয়া হয়ে গেল। পলাশও নিশ্চয়ই তাকে পালাতে সাহায্য করেছিল। খুব সম্ভবত শিয়ালদা স্টেশন থেকে সে কারো একটা গাড়ি নিয়ে গিয়েছিল দাদাকে তুলতে। এদিকে পুলিশ মানি ট্রেইলের কোনো হদিশ পেল না। কি করে অপরাধীরা রায়চৌধুরী সাহেবের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস পেল জানা যাচ্ছে না। মোবাইলে কোনো সাসপিসিয়াস মেসেজ, ওটিপি কল কিচ্ছু আসেনি। শুধু একটা ম্যালওয়্যারের হদিশ পাওয়া গেছে, কিন্তু সেটা কি করে ফোনে এলো সেটা বোঝা যাচ্ছে না। মানে সব মিলিয়ে একটা পারফেক্ট নিখুঁত ক্রাইম। সে যাই হোক, তদন্ত শেষ পর্যন্ত আটকে যাওয়ার মুখে। এমন সময় মুশকিল আসান শ্রীহরি হয়ে দেখা দিলেন সিআইডি ডিপার্টমেন্টের জনৈক পিয়ন। হ্যাঁ, পিয়ন আমাদের ডিপার্টমেন্টের? চাকলাদার সাহেবের হাঁ করা মুখের মধ্যে অনেকটা আধ খাওয়া চিকেন উইংস উঁকি দিচ্ছে। মনোজেন্দ্রর অবস্থাও ততই বোঝো। আগে হ্যাঁ ডিজি সাহেব, আমি কেসটা নিয়ে আলোচনা করতে আপনার অফিসে গেছিলাম। তখন আমাদের মনুবাবু পিয়ন মশাইকে ডেকে কয়েকটি পাতা প্রিন্ট আউট বাইরের কোনো জেরক্স সেন্টার থেকে করে আনতে দেন। কথায় কথায় পিয়ন মশাই জানান যে এডিজি সাহেব আরেকটা ফ্ল্যাট কেনার জন্য হোম লোন নিচ্ছেন, আর তার পেপারসের জন্য ব্যাংকের লোক এসে ওর চেম্বারে বসে আছে। হ্যাঁ, রাইট।
হ্যাঁ, পরশু আমার থেকে সব পেপার টেপার নিতে ব্যাংকের লোক এসেছিল বটে। আর সেই কথাটা শুনেই আমার চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। তাই তো, আমরা তো হামেশাই আমাদের কত প্রয়োজনীয় পেপার জেরক্স করতে দিই। তার মধ্যে ব্যাংকের পাসবই, স্যালারি স্লিপ, আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স, কত কিছুই তো থাকে। যার বদ উদ্দেশ্য আছে তার পক্ষে সেসব ডিটেলস হাত সাফাই করা কি এমন কঠিন কাজ? তাই তো, এটা তো কখনো ভেবে দেখিনি। তখন আমার নজর যায় ওই বিশেষ জেরক্সের দোকানটির দিকে। রাজারহাট, নিউ টাউন, সল্টলেক মিলিয়ে শখানেক জেরক্সের দোকান আছে আশা করি, কিন্তু সেক্টর 5-এর মতো জমজমাট অফিস পাড়ায় অমন প্রমিনেন্ট জায়গায় জেরক্সের দোকান বোধহয় খুব বেশি নেই। আর এই কথাটা মাথায় আসার সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা আপাত তুচ্ছ অসঙ্গতি খুব বড় হয়ে দেখা দিল। আচ্ছা মনু, যখন ওই দোকানটায় আমরা যাই, একটা জিনিস লক্ষ্য করেছিলে? দোকানের মালিক 60 বছরের ভদ্রলোক, ডান হাতে ঘড়ি পরেন। হ্যাঁ, খেয়াল তো করেছিলাম, কিন্তু তাতে কি? এটা তো অনেক পুরুষ মানুষের ডান হাতে ঘড়ি পরেন। সে রেশিওটা 4-5% বেশি নয় মনু। আর ব্যাপারটা আরো চোখে লাগে যখন একটু আগেই আমি দেখে এসেছি যে পলাশবাবুও ডান হাতের রিস্টওয়াচ পরেন। ব্যাপারটা হয়তো আপনাদের খুব একটা লজিক্যাল শোনালো না, কিন্তু আমার মনে একটা অস্বস্তির চোর কাঁটা বিঁধে রইল। আর সেই অস্বস্তিটার সম্পূর্ণ কারণ খুঁজে পেলাম যে মুহূর্তে আমার সামনে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের মোহন গড়াই তার মোবাইলটা চার্জ দেওয়ার জন্য তাঁরই এক অ্যাডমিন অফিসারের থেকে একটা পাওয়ার ব্যাংক চেয়ে নিলেন। আমার চকিতে মনে হলো, যদি অনলাইন সম্ভব না হয় তাহলে কি অফলাইন কোনো পদ্ধতির মাধ্যমে মোবাইলে ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া সম্ভব, যেমন চার্জার বা পাওয়ার ব্যাংক? কারণ আমরা ইতিমধ্যেই দেখে এসেছি যে ওই মনুষ্পর্ণা মোবাইল অ্যাক্সেসরিজ কাম জেরক্স সেন্টারে চার্জার, পাওয়ার ব্যাংক সবই পাওয়া যায়। তাই সঙ্গে সঙ্গে সেদিন মনুকে বলেছিলাম অয়ন রায়চৌধুরীর অফিস গিয়ে জিজ্ঞেস করতে যে তিনি তার মোবাইলটা অন্য কারো পাওয়ার ব্যাংক বা চার্জার ধার নিয়ে চার্জে বসিয়েছিলেন কিনা। উনি জানালেন যে হ্যাঁ, হপ্তাখানেক আগে গাড়িতে করে কোথাও একটা যাবার সময় পলাশের কাছ থেকে একটা পাওয়ার ব্যাংক নিয়েছিলেন বটে চার্জ দেওয়ার জন্য। ওনার নতুন ফোনের ব্যাটারির ব্যাকআপ ভালো নয়, ঘন ঘন চার্জ দিতে হয়। সচরাচর উনি নিজের চার্জারই ইউজ করেন, কিন্তু সেদিন গাড়িতে থাকায় চার্জার ইউজ করা সম্ভব হয়নি, তাই পলাশের পাওয়ার ব্যাংক নিতে হয়েছিল। এদিকে ততক্ষণে আমাকে মিত্তির সাহেব জানিয়েছেন যে এইভাবেও সাইবার জালিয়াতি সম্ভব। আমি তাই মনুকে বললাম ওটা উদ্ধার করে নিয়ে আসতে। বাকি অংশটুকু না হয় মিত্তির সাহেবই বলুন। হাতে ধরা গ্লাসের তলানিটা এক চুমুকে শেষ করলেন সৌরভ ওরফে সাইবার মিত্তির। তারপর বলতে শুরু করলেন, সাইবার ক্রিমিনালদের এই নয়া কায়দাটার নাম হচ্ছে জুস জ্যাকিং। আপনারা অনেকেই হয়তো দেখেছেন, পাবলিক প্লেসে ইউএসবি চার্জিং পয়েন্ট থাকে। আজকাল তালেবস সাইবার চোরেরা সেই সব ইউএসবি চার্জিং পয়েন্ট হ্যাক করে রাখে। আপনি হাঁটতে হাঁটতে দেখলেন যে আপনার মোবাইলের চার্জ শেষ। এদিকে 5 মিনিট ফেসবুক বা হোয়াটসঅ্যাপ না করলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়। ফলে অমন একটা পাবলিক চার্জিং পয়েন্ট দেখা মাত্র আপনি কেবল বাগিয়ে দৌড়ে গেলেন, আর আপনার মোবাইলে আপনার অজান্তেই একটা ম্যালওয়্যার ইনস্টল হয়ে গেল। এদিকে ওই ফোনেই আবার আপনার সমস্ত ব্যাংকিং অ্যাপ ইনস্টল করা আছে। সাইবার জালিয়াতটা কি করে জানেন? ওই ম্যালওয়্যারটির সাহায্যে আপনার ফোনটির সমস্ত অ্যাপ ওদের অন্য কোনো একটা ফোনে ক্লোন করে নেয়। তার জন্য মাত্র একবারই অরিজিনাল ফোনে আসা একটা ওটিপি ওদের হস্তগত করতে হয়। ব্যাস, তারপর যাকে বলে একেবারে ফ্রি রান। এখানেও অয়নবাবুর সঙ্গেও কিন্তু ঠিক এটাই হয়েছে। প্রোগ্রামিং করা পাওয়ার ব্যাংক তুলে দেওয়া হয়েছে ওর হাতে, তাতে ম্যালওয়্যার ইনস্টল করা হয়েছে। আর ওর ব্যাংকিং ডিটেলস তো জেরক্স সেন্টারের কল্যাণে ওদের কাছে অ্যাভেলেবেলই ছিল। তবে আইএফএস কোডটা বোধহয় কিংশুক নিজেই সাপ্লাই করে। বাকিটা না বললেও বোধহয় চলবে। আসলে ওই দিন দুপুরে পলাশ একবার আমার রুমে আসে একটা ওটিপির জন্য। ওই আউটরাম ক্লাবে আমার একটা অনলাইন পেমেন্ট করার ছিল, তাই আমিও সরল বিশ্বাসে দিয়ে দিই। এখন বুঝতে পারছি ওটা দিয়েই ওরা আমার ফোনের কন্ট্রোল নিয়ে নেয়। পলাশ একটাই ভুল করে, ওই পাওয়ার ব্যাংকটা নিজের কাছে রেখে দেয়, এবং বলা বাহুল্য তাতে ওই বিশেষ ম্যালওয়্যারটির ট্রেস পাওয়া গেছে। ওটা ফেলে দিলে হয়তো এত সহজে ধরতে পারতাম না,
তবে এত সবের পরেও আমি দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের পাওয়া তথ্যগুলোর সঙ্গে এই সাইবার জালিয়াতিটা কানেক্ট করতে পারছিলাম না। আমার চোখ খুলে দিলেন আপামর বাঙালির অগতির গতি শ্রী রবীন্দ্রনাথ। এখানে রবীন্দ্রনাথ এলেন কোথা থেকে? রমলা দেবী দুর্দান্ত রবীন্দ্রসঙ্গীত গাইতেন। কলেজের রবীন্দ্র জয়ন্তীতে গিয়েছিলেন ফাগুন হাওয়ায় হাওয়ায়। গানটা নিশ্চয়ই রমলা দেবীর খুব প্রিয় গান, হয়তোবা তার মর্মরিয়া ওঠা দুঃখ রাতের গান। সেই গানটাই শুনছিলাম উল্টোডাঙ্গা ট্রাফিক সিগন্যালে। রূপা ম্যাডাম, গানটা একবার গাইবেন নাকি? রূপা সামন্ত সলজ্জ মুখে নিচু গলায় গান ধরলেন। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধনে ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংশুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংশুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। গান থামতেই সবাই হাততালি দিয়ে উঠলেন। প্রফেসর মুখার্জি বললেন, ওই যে লাইনটা লক্ষ্য করুন, অশোকে কিংশুকে। আমার মনে পড়ে গেল যে পলাতক ম্যানেজার সাহেবের নাম অশোক সাহা। মাথায় বিদ্যুৎ চমকের মতো নামগুলো গেঁথে গেল, অশোক, কিংশুক, পলাশ। তারপর মিত্তিরবাবু জুইস জ্যাকিং এর ব্যাপারে জানাতেই সবকটা ধাঁধা জিগসব পাজলের মতো খাপে খাপে বসে গেল। বুঝতে পারি যে পলাশ রাহার সেই ব্রিলিয়ান্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দাদাটি এই বিদ্যে হাত পাকিয়ে ফিরে এসে জয়েন করেছে জয়নগরের এক প্রত্যন্ত গ্রামীণ কোঅপারেটিভ ব্যাংকে, যেখানে অনেক দরিদ্র নিরীহ খাতকের বেওয়ারিশ অ্যাকাউন্ট দখলে রাখাটা কোনো ব্যাপারই না। প্লাস যে ব্যাংকের অপারেশনের পুরোটাই সে কন্ট্রোল করতে পারে, সেখান থেকে মানি ট্রেইল হাপিস করা তার পক্ষে সোজা। আর ফ্রন্ট এন্ড হিসেবে, মানে জেরক্স দোকানের আড়ালে অ্যাকাউন্ট ডিটেলস জোগাড় করা আর এলাকার পয়সাওয়ালা কাস্টমারদের ম্যালওয়্যার ইনফেক্টেড পাওয়ার ব্যাংক সাপ্লাই করার জন্য তো বাবার ভাই রই রই। বেশ কয়েকটা সফল অপারেশনের পর যেদিন অয়ন রায়চৌধুরী নতুন মোবাইল কিনলেন, সেদিনই আগে থেকে ছকে রাখা প্ল্যান এক্সিকিউট করা শুরু। ইতিমধ্যে খাবার চলে এসেছিল। সবাই ডিনার প্লেটে মনোনিবেশ করলেন। হাত লাগালেন না শুধুমাত্র প্রফেসর মুখার্জি। হাতের গ্লাসটা নিয়ে নাড়তে লাগলেন তিনি। বললেন, একমাত্র রমলা রাহার জন্যই দুঃখ হয়। হয়তো সবটুকু দিয়েই অয়নবাবুকে ভালোবেসেছিলেন ভদ্রমহিলা, বদলে জীবনে কিছুই পেলেন না। একটা কথা বলুন প্রফেসর সাহেব, ওরা হঠাৎ পালাতে গেল কেন? আসলে রূপা ম্যাডাম, যেই মুহূর্তে পলাশবাবু শোনেন যে ওই বিশেষ পাওয়ার ব্যাংকটি ভুল করে মনুজেন্দ্র নিয়ে চলে এসেছে, সেই মুহূর্তেই তিনি বুঝতে পারেন যে এইবারে ফাঁদে পড়েছেন। এর আগের জালিয়াতি করে পাওয়া সব টাকাই জয়নগর কোঅপারেটিভ ব্যাংকের ব্রাঞ্চে জমা পড়ত, আর দাদা ভাইটি সে টাকা তুলে বাড়িতে দিয়ে যেতেন। পার কেস অ্যামাউন্টও খুব বেশি হতো না, কিন্তু এটা যে সে লোকের টাকা নয়, নামী ইন্ডাস্ট্রিয়ালিস্ট অয়ন রায়চৌধুরীর টাকা। তিনি ছেড়ে কথা বলার লোক নন। কিংশুকবাবু তাঁর তীক্ষ্ণ ক্রিমিনাল মাইন্ড কাজে লাগিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে কলকাতার গোপন আস্তানায় এসে লুকিয়ে রইলেন। আশায় ছিলেন যে একটু থিতিয়ে গেলে অন্য কোথাও ভেসে উঠবেন, কিন্তু মনু আগে থেকেই একটা শ্যাডো করার ব্যবস্থা করে সে উপায় আর রাখল না। থ্যাংক ইউ স্যার। তবে একটা কথা বলি মনু, কলেজ লাইফে বটানিটা মন দিয়ে পড়লে এই কেস তুমি প্রথম দিনেই সলভ করে ফেলতে পারতে, বুঝলে? হে মানে স্যার, সেটা কিরকম? পলাশ আর কিংশুক নামের মানে যে এক, সে বোধহয় বলতে হবে না। তবে জানলে আশ্চর্য হবেন,
পলাশ গাছের বৈজ্ঞানিক নাম বিউটিয়া মনোস্পার্মা। মনস্পর্নার সঙ্গে কি আশ্চর্য মিল বলুন তো। এতক্ষণ আপনি শুনছিলেন অভিক সরকারের কাহিনী ফাগুন হাওয়ায় হাওয়ায়, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।